সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10 এর অঙ্ক নিয়ে। আজকের আমরা করব কিন্তু ক্লাস 10 এর কোষে দেখি 18.2 এর এমসিকিউ এসএকিউ গুলো। অর্থাৎ তোমরা এখানে দেখো করে ফেলবো কিন্তু 11 দাগের সবকটা এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ এবং 12 দাগের এসএকিউ গুলো। ঠিক আছে? আর আগের অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, অর্থাৎ কোষে দেখি 18.1 এর ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। দেখো আগে কিন্তু তোমরা আগের কোষে দেখি দেখো, তারপরে কিন্তু অর্থাৎ 18.1 দেখো, তারপরে কিন্তু আজকের ভিডিও তোমরা দেখা স্টার্ট করো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব 11 দাগের এমসিকিউতে। তো দেখো আমরা তো আজকে স্টার্ট করে ফেলবো 18.2। তাহলে দেখো কোষা দেখি 18.2 এর সব থেকে যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো কিন্তু এমসিকিউ এবং এসএকিউ। এখান থেকেই কিন্তু সদৃশ্যতার সব থেকে বেশি প্রশ্ন আসে। সদৃশ্যতা থেকে যত সদৃশ্যতা থেকে যত রকমের প্রশ্ন তোমরা পাবে তা কিন্তু পাবে তোমরা এমসিকিউ এবং এসএকিউতে। তো সেই জন্য এমসিকিউ এবং এসএকিউ কিন্তু খুব খুব ভালো করে আমাদের করতে হবে। তো চলো এমসিকিউ এসএকিউ তো করব। তো এইটা করবার আগে আমাদেরকে না জাস্ট একটা নিয়ম মনে রাখতে হবে, জাস্ট একটা নিয়ম, ছোট্ট নিয়ম যদি আমরা একটু মনে রাখতে পারি, যত এমসিকিউ আছে সব পেরে যাব, যত এসএকিউ আছে সব পেরে যাব। সমস্ত এমসিকিউ সমস্ত এসএকিউ জাস্ট একটা ছোট্ট নিয়মের উপর নির্ভর করে গড়ে উঠেছে। একটা ছোট্ট নিয়ম, সেই ছোট্ট নিয়মটা কি? দেখো ছোট্ট নিয়মটা হলো, ভাবো আমি এখানে একটা ত্রিভুজ আঁকছি। ঠিক আছে, এরকম একটা ত্রিভুজ আঁকলাম। আচ্ছা, ত্রিভুজের আমি নাম দিলাম এ, বি আর সি। ত্রিভুজের নাম দিলাম। আচ্ছা, এই যে দেখো বি সি, এই বাহুটার সমান্তরালে আমি আরেকটা সরলরেখা আঁকলাম। ঠিক আছে, তাহলে কি করলাম, বি সি এই বাহুর কি করলাম, সমান্তরালে আরেকটা সরলরেখা আমি এখানে আঁকলাম। ঠিক আছে, তার আমি একটা নাম দিই ই, আর এই পয়েন্টের নাম দিচ্ছি এফ। ঠিক আছে, এইবারে এই জায়গাটা খুব ভালো করে বুঝবে, জাস্ট এইটুকু বুঝলেই হয়ে যাবে। কি সেই জিনিসটা? সেই জিনিসটা হলো এ থেকে ই এর যা মাপ এবং ই থেকে বি এর মাপের আমরা অনুপাত করব। কি বললাম? খুব ভালো করে বুঝবে। এই দেখো এ ই যা মাপ হবে, এ ই মানে বুঝতে পেরেছো তো? আমি এইখান থেকে এতটাকে দেখো দাগ করছি। দেখো এ ই মানে হলো এই যে দেখো এইখান থেকে এই এতটা এ ই, এবং দেখো আমি এখানে লিখে রাখছি এ ই, এবং তার সঙ্গে আমরা কার অনুপাত করব, এই যে দেখো ইবি, দেখতে পাচ্ছ ইবির আমরা অনুপাত করব। ঠিক আছে, ইবির অনুপাত করব। ঠিক আছে, একটা কিছু অনুপাত বেরোবে, তার সঙ্গে আমরা এইটার অনুপাত করব। এই যে দেখো এ থেকে এফ, খুব ভালো করে দেখবে এ থেকে কত দূর পর্যন্ত, এফ পর্যন্ত। ঠিক আছে, এ থেকে এফ পর্যন্ত, এবং তারপর আমরা না এফ থেকে সি পর্যন্ত যে মাপটা তার অনুপাত করব, মানে এফ সি। এই অনুপাত দুটো কি হবে, সমান হবে। জাস্ট এইটুকুনি নিয়ম। চলো আমি একটা উদাহরণের মাধ্যমে বলি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ভাবো আমি ধরে নিচ্ছি এই যে এ থেকে, আমি ধরে নিচ্ছি এই যে এ থেকে ই এর মাপ হলো 5। ঠিক আছে, কত ধরে নিলাম ভাবো, 5 সেমি। আচ্ছা এবারে এই যে ই থেকে বি এর এই এতটার মাপ হলো, আমি ধরে নিচ্ছি 10 সেমি। আমি ধরে নিচ্ছি 10 সেমি। তাহলে বোঝা গেল এইখান থেকে এতটার মাপ হলো 5, আবার এইখান থেকে এতটার মাপ হলো 10। ঠিক একইভাবে, ঠিক একইভাবে আবার দেখো এইখান থেকে এই এতটার মাপ আমি ধরে নিচ্ছি 3 সেমি। ঠিক আছে, এ থেকে এফ এর মাপ হলো 3 সেমি। এবারে এই দেখো এই এফ থেকে সি এর মাপ আমি ধরে নিলাম 6 সেমি। এবারে আমরা কি করব, অনুপাত করব। কার কার অনুপাত করব, খুব ভালো করে তোমরা দেখবে কার কার অনুপাত করব। এই যে দেখো এই যে এ থেকে আমরা প্রথমে ই এর অনুপাত করব। ঠিক আছে, এ থেকে ই। তাহলে দেখো এ থেকে ই এর মাপ কত, খুব ভালো করে দেখবে এ থেকে ই এর মাপ 5। ঠিক আছে, তাহলে আমরা লিখবো 5/। আচ্ছা আবার দেখো এই যে ই থেকে বি এর মাপ, ই থেকে বি মানে বুঝতে পেরেছো তো? এই যে দেখো এই জায়গাটা ই থেকে বি এর মাপ কত, দেখো 10। তাহলে অনুপাত করি কত হবে, দেখো 5 একে 5, 5 2 10, তাহলে কত হচ্ছে 1/2। অনুপাত করলে হবে কত, 1:2। এবারে দেখি এইটার অনুপাত করি তো, এই যে এ থেকে এফ, এ থেকে এফ, এ থেকে এফ এর মাপ কত, এই দেখো এফ এর মাপ কত, 3।
এবার এফ সি এর মাপ কত? এফ সি মানে হলো এই যে দেখো এফ থেকে সি, এই যে দেখতে পাচ্ছ তো, এই যে দেখো এফ থেকে সি এর মাপ কত দেখো 6। তাহলে চলো অনুপাত করি, মানে কাটাকুটি করি। দেখো 3 এককে 3, 3 দুয়ে 6, তাহলে হচ্ছে কত 1/2। উপরে দেখো 1 নিচে 2। এবার অনুপাত করলে কত হবে? 1/2 এর অনুপাত করলে কত হবে? 1:2। তাহলে দেখো দুটো অনুপাতই কি সমান হচ্ছে তো? এই তো জাস্ট এইটুকুনি আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে দেখো যদি দুটো অনুপাত সমান হয় তাহলে প্রথমে তো আমরা দেখলাম দুটো অনুপাত সমান হচ্ছে কিনা। তাহলে যদি সমান হয় তাহলে কি কি হবে তাহলে? তাহলে আমরা বলতে পারবো যে, খুব ভালো করে দেখবে, তাহলে আমরা বলতে পারবো এই যে বিসি সরল রেখাটা দেখতে পাচ্ছ তো, বিসি আর এই যে ইএফ, দেখো এই যে ইএফ, বিসি আর ইএফ আমরা বলতে পারবো কি সমান্তরাল। বোঝা গেল? কি বলতে পারবো? সমান্তরাল, মানে পুরো পুরো একদম এরকম রেল লাইনের মতো রয়েছে। বোঝা গেল? তাহলে আমরা বলতে পারবো সমান্তরাল। তার মানে এই যে ইএফ, এই যে ইএফ, এই যে ইএফ আর বিসি পুরো কি সমান্তরাল, মানে পুরো রেল লাইনের মতো রয়েছে। আর যদি এই অনুপাত আর এই অনুপাত দুটো আলাদা আসতো, মানে ভাবো এরকম এলো, ভাবো আমি ধরে নিচ্ছি এখান থেকে এই যে এইটুকুনির মাপ হলো 15, আমি ধরে নিলাম 15, এই যে এ থেকে ই 15 আর ই থেকে বি 10, ঠিক আছে? তাহলে আবারও বলছি, ভাবো এইখান থেকে এতটা 15 এবং এইখান থেকে এতটা, এই যে এইখান থেকে এতটা 10। তাহলে যদি কাটাকুটি করতাম তাহলে কি হতো? 5 দিয়ে কাটলে এখানে হতো 3, তাহলে এখানে কত হতো? 3, তাহলে এখানে হতো কত? 3। তাহলে বলো এখানে অনুপাত দুটো কি? এখানে দেখো অনুপাত দুটো কি সমান না আলাদা? দেখো এখানে 3:2 আর এখানে 1:2, আলাদা অনুপাত। আলাদা অনুপাত হলে আমরা বলবো যে এই দুটো, এই যে বিসি আর ইএফ সমান্তরাল নয়, মানে এরকম সমান্তরাল নয়, তাহলে হয়তো এরকম হবে। বোঝা গেল? ইএফটা এরকম হবে। এইভাবে আমি এখানে এফ দিলাম। বোঝা গেল? সমান্তরাল হচ্ছে না, বিসি আর ইএফ সমান্তরাল নয়। আর যদি সমান্তরাল হয় তাহলে অনুপাত দুটো কি হবে? সমান হবে। তাহলে এই ছোট্ট নিয়মটার উপর ভিত্তি করে সব অঙ্ক আমরা করব, আর কোনো নিয়ম জানার দরকার নেই এইখানে। এই এমসিকিউ এসএকিউ গুলো করার জন্য আর কিচ্ছু নিয়ম জানার আমাদের দরকার নেই। জাস্ট এটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? এই যে নিয়মটা, এই নিয়মটাকে বলা হয় থ্যালেসের উপপাদ্য। শুধু এইটুকু জাস্ট মনে রাখবে, এই যে নিয়মটা আমরা শিখলাম সেটাকে আমরা কি বলবো? বলবো কিন্তু থ্যালেসের উপপাদ্য থেকে আমরা এই নিয়মটা পেয়েছি, ঠিক আছে? এই নিয়মটা তো আর আমি আবিষ্কার করিনি। কোথা থেকে আমরা পেয়েছি? থ্যালেসের উপপাদ্য থেকে, ঠিক আছে? থ্যালেসের উপপাদ্য কি এসব জানার দরকার নেই, জাস্ট যেটা বললাম এটা আমরা থ্যালেসের উপপাদ্য থেকে পেয়েছি, জাস্ট এইটুকুনি জানলেই হবে। চলো এবারে আমরা 11 দাগের এক একটা আরম্ভ করব। দেখি 11 দাগের একে আমাদেরকে কি বলে দিয়েছে। দেখো 11 দাগের একে আমাদের বলে দিয়েছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করেছে। তো দেখো আমি একটু একটু করে পড়বো, ড্রয়িং করব এবং তারপরে আবার আমরা পড়বো, ঠিক আছে? দেখো ছবি যদি আমরা না আঁকি না তাহলে কিন্তু তোমরা অঙ্কটা কিছুই বুঝতে পারবে না। তাহলে আমি একটু একটু করে পড়বো আর ছবি আঁকবো, তারপরে তোমাদেরকে বোঝাবো। তাহলে দেখো এখানে বলেই দিয়েছে 11 দাগের একে কি বলে দিয়েছে? বলে দিয়েছে ত্রিভুজ এবিসি এর। তাহলে দেখো আমি এখানে একটা ত্রিভুজ আঁকি, এই দেখো এই হলো একটা ত্রিভুজ, তাই না? এই হলো একটা ত্রিভুজ। আচ্ছা ত্রিভুজের নাম দেখো কি বলে দিয়েছে? এবিসি। তাহলে দেখো আমি এখানে আঁকছি কি এবিসি। এবারে দেখো বলে দিয়েছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরল রেখা। তাহলে দেখো এই হলো বিসি বাহু, তার সমান্তরাল সরল রেখা আমি এখানে এরকম ভাবে আঁকলাম। এবারে দেখো এই সমান্তরাল সরল রেখাটা কি বলে দিয়েছে বইয়ের মধ্যে? দেখবে এবি বাহুকে, এই যে দেখতে পেয়েছো তো, এই যে এবি বাহু, এই এবি বাহুকে কোন বিন্দুতে ছেদ করেছে? বিন্দুটার নাম দেখি, এক্স বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? আর এসি বাহুকে, মানে এই যে এই বাহুটাকে কোন বিন্দুতে ছেদ করেছে? দেখো বলে দিয়েছে ওয়াই বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেল? এতদূর তোমরা বুঝতে পারলে? এবারে আমাদেরকে কি বলে দিয়েছে? 3টে না 4টে বাহুর মাপ বলে দিয়েছে। সেই মাপগুলোকে আমরা একটু ভালো করে খেয়াল করব, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করব। যেমন দেখবে বলে দিয়েছে এএক্স কত বলে দিয়েছে? 2.4। এএক্স মানে কোনটা বলো তো? এই দেখো এই হলো এ, এই দেখো এ থেকে এক্স হলো কোন জায়গাটা বলো তো? এই দেখো এই হলো এ বিন্দু, সেখান থেকে এই দেখো এক্স দেখতে পেয়েছো? এই দেখো এ থেকে এক্স এইটুকুনির মাপ কত বলে দিয়েছে? 2.4। তারপরে দেখবে আর কি বলে দিয়েছে? এ ওয়াই। এ ওয়াই মানে কোনটা বলো তো? এই দেখো এই হলো এ, এ থেকে এই পর্যন্ত দেখতে পেয়েছো? এই যে ওয়াই, এ ওয়াই, এই এ ওয়াই এর মাপ কত বলে দিয়েছে? 3.2
2 বলে দিয়েছে। আর দেখো কি বলে দিয়েছে, ওয়াইসি, ওয়াইসি কত বলে দিয়েছে 4.8। ওয়াইসি মানে এই যে দেখো এই হলো ওয়াই, এই দেখো সি, দেখতে পেয়েছো এই হলো ওয়াইসি। এইটা আমাদের কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 4.8। ঠিক আছে, 4.8 বলে দিয়েছে। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে এ বি বাহুর মাপ, মানে এই এ থেকে পুরো এই বি পর্যন্ত মাপ আমাদের কাছে জানতে চেয়েছে, কত হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। খুব ভালো করে কিন্তু এবার দেখবে, দেখবে তোমাদেরকে আমি একটু আগে দেখবে বুঝিয়েছি, কি বুঝিয়েছি তোমাদেরকে, কোনো ত্রিভুজের এই দুটো বাহু যদি সমান্তরাল হয়, এই দুটো মানে কোন দুটো বলো তো, এই যে দেখো এই যে বিসি আর এক্স ওয়াই, এই দুটো বাহু যদি সমান্তরাল হয় না, এই যে বিসি আর এই যে এক্স ওয়াইটা, এই যে এক্স ওয়াইটা যদি হয় সমান্তরাল, তাহলে এ এক্স আর এক্স বি এর যা অনুপাত হবে, দেখো আবার আমি তোমাদেরকে বলছি কার কার অনুপাত, এই যে দেখো এ এক্স, দেখতে পেয়েছো এই যে এ এক্স মানে এই যে এইখান থেকে এই এতটা এ এক্স, আর এক্স বি এর যে অনুপাত হবে, আমি এখানে যদি একটু লিখি এ এক্স আর এক্স বি, দেখো এই যে এ থেকে শুরু করে এক্স, আবার এক্স থেকে শুরু করে বি পর্যন্ত যা অনুপাত হবে, এবারে দেখো এই যে খুব ভালো করে এবারে দেখবে এ ওয়াই, এই যে দেখো এ থেকে এই যে ওয়াই পর্যন্ত দেখতে পেয়েছো তো, এ ওয়াই এবং ওয়াই সি এর ওই একই অনুপাত হবে, বোঝা গেল কি বললাম, এ ওয়াই আর ওয়াই সি দুজনের অনুপাত একই হবে। তাহলে আমি এখানে কি লিখবো, এ ওয়াই আর কি বললাম আমি, ওয়াই সি, তাদের অনুপাত সমান হবে। তাহলে কখন সমান হবে, যদি এরা দুজন সমান্তরাল হয়, অর্থাৎ এই যে বিসি আর এক্স ওয়াই সমান্তরাল হলে তবেই কিন্তু এই যে এ এক্স এবং এক্স বি, এই যে এ এক্স এক্স বি আর এ ওয়াই আর ওয়াই সি দুজনের অনুপাত সমান হবে, বোঝা গেল। তাহলে এই যে দেখতে পাচ্ছ তো এ এক্স এক্স বি, এ ওয়াই ওয়াই সি দুজনের অনুপাত কি হবে, সমান হবে। কখন হবে, যদি দুজনে সমান্তরাল হয়। আচ্ছা এবারে আমরা চলো মান বসাই, এই যে যেমন এ এক্স রয়েছে, এ এক্স মানে বুঝতে পেরেছো তো, এই যে এইখান থেকে শুরু করে এই এতটা, তার মান কত, এই যে মান হলো কিন্তু তোমার 2.4, দেখো আমি লিখলাম 2.4। তারপরে দেখো রয়েছে এক্স বি, এই এক্স থেকে বি পর্যন্ত মাপটা কিন্তু আমি জানি না, জানি, জানি না। তাহলে এই যে এক্স থেকে শুরু করে এই বি পর্যন্ত এইটুকুনির মাপ আমি, এই যে এইটুকুনির মাপ আমি জানি না বলে আমি এক্স বি এর জায়গায় কোনো মান না বসিয়ে এক্স বি বসালাম, বোঝা গেল। চলো তারপরে দেখো কি রয়েছে, এ ওয়াই, এ ওয়াই এর মাপ আমি জানি, এই দেখো এ থেকে শুরু করে এই দেখো এই ওয়াই, দেখতে পেয়েছো এই দেখো এ থেকে শুরু করে এই হলো ওয়াই, তার মাপ দেখো কত দেওয়া রয়েছে 3.2। তাহলে আমি এখানে কত লিখবো, 3.2। আচ্ছা ওয়াই সি এর মাপও কিন্তু আমি জানি, দেখো এই দেখো ওয়াই থেকে এই দেখো সি পর্যন্ত মাপ আমরা জানি না, এই যে দেখো এখান থেকে এতটা পর্যন্ত মাপ কত হলো, 4.8। তাহলে এই তো হয়ে গেল। এবারে আমরা কি করব, জাস্ট কোনাকুনি গুণ করব, খেলা শেষ। তাহলে দেখো কোনাকুনি গুণ করবো, এই যে দেখো এক্স বি, তার কোনাকুনিতে কি রয়েছে 3.2, তাহলে এক্স বি তার সাথে আমি গুণ করব কত 3.2। আর এই দেখো এইটাকে আর এইটাকে আমরা গুণ করব 4.8, তার সাথে কাকে গুণ করব, 4.8 এর সাথে আমি গুণ করব 2.4 কে, তাই তো করলেই হয়ে যাবে। তারপর দেখো এই যে দেখো গুণ রয়েছে, এটা গুণ রয়েছে কত 3.2, এই সাইডে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এক্স বি ইজুকাল টু আমরা কত পাচ্ছি দেখো, এটা যেমন আছে থাক, এটাকে কিছু চেঞ্জ করব না, ঠিক আছে। তাহলে 3.2 গুণ ছিল, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হবে, তাই না। তাহলে বোঝা গেল এতটা। এইবার আমি এগুলোকে মুছে দিচ্ছি। এবারে আমরা কি করব, দশমিক তুলবো, খুব ভালো করে দশমিকের তোলাটা দেখবে। দেখো আমি নিচে গুণ চিহ্ন দিয়ে এক লিখছি, এবারে দেখো এই দশমিক তুলে দিলাম, দশমিকের পরে কটা সংখ্যা, একটা, তার জন্য একটা শূন্য। আবার দেখো এই দশমিকটাকে তুলে দিলাম, দেখতে পেলে এই যে এই দশমিকটাকে তুলে দিলাম, দশমিকের পরে কটা সংখ্যা বলো বলো, একটা সংখ্যা, তার জন্য একটা শূন্য বসাবো। এইরকম ভাবেই তো তোলে, তাই না, দশমিক। আবার দেখো এবারে আবার এখানে এক লিখবো, দেখো এই দশমিকটাকে তুলে দেবো, এই দশমিকটা তুলে দিলে দেখো দশমিকের পরে কটা সংখ্যা, একটা, তাহলে আমি একটা শূন্য বসাবো, বোঝা গেল। এবারে চলো আমি কাটাকুটি করি, তো নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কেটে দিলাম।
আচ্ছা, এবারে আমি একটু পরিষ্কার করে লিখি। তাহলে এক্স বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, পরিষ্কার করে লিখি। ওপরে দেখো দশমিক কিন্তু আমি দাগ মেরে তুলে দিয়েছি, উঠে গেছে। তাহলে 48 ইন্টু দেখো দশমিককে আমি তুলে দিয়েছি 24। আচ্ছা, এখানে তো কেটে গেছে, বাদ দিয়ে দাও। আচ্ছা, নিচে দেখো কত রয়েছে, দশমিক তুলে দিয়েছি, তার মানে 32 ইন্টু এখানে দেখো কত, এটা 10। চলো তো এবার কাটাকুটি করি আমরা। 8 দিয়ে কাটি, হ্যাঁ, বা 16 দিয়ে কাটি। দেখো 16 দিয়ে 32কে ভাগ করলে কত হবে, 2 হবে। 2 16 32, 16 3 48, বোঝা গেল। আবার দেখো আমি এখানে কাটবো, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 24কে ভাগ করলে কত হবে, 12। তাহলে আমরা কত পাচ্ছি, আমি এবার দেখো এই সাইডে করছি, হ্যাঁ দেখো। তাহলে আমরা দেখো এখানে কত পেলাম, দেখো এখানে দেখো রয়েছে এক্স বি ইজ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে দেখো, এই 3 আর এই 12 গুণ করলে কত হবে, দেখো এই তো 3 আর এই 12 গুণ করলে হবে তোমার, এরকম ভাবে লিখে রাখি 3 ইন্টু 12। তাহলে এক্স বি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, আর নিচে 10 রয়েছে, সেটাকেও তো লিখতে হবে না, ভাগ 10। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, বলো বলো বলো। তাহলে দেখো 3 আর 12 কত, 36, আর নিচের 10টা রয়েছে। তাহলে আমরা এবার চলো দশমিক বসাবো। দশমিক বসালে কেমন হবে বলো, 3.6 হবে, তাই না? দেখো এখানে কোথাও দশমিক নেই মানে কি, এখানে আছে, তাই না? কোথায় রয়েছে, তার মানে এইখানটায়। তাহলে ভাগ হলে দশমিক এই সাইডে আসবে, ক ঘর আসবে, একটা শূন্য। তাহলে দশমিকটা এইখানটাতে এসে বসবে, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তাহলে আমরা বলো কার মান পেয়ে গেলাম, এক্স বি। এক্স বি মানে কোন জায়গাটা বলো দেখি। এই যে দেখো এক্স, এই যে দেখতে পাচ্ছ, এক্স বি মানে হলো এই জায়গাটা, দেখতে পেয়েছো? এই যে দেখো এই জায়গাটার মান আমি কত পেয়ে গেলাম, 3.6, তাই না? 3.6। এবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, অ্যান্সারে জানতে চেয়েছে এ বির মান। এ বি মানে এই হলো এ থেকে শুরু করে এতটা পর্যন্ত, তাই না? পুরো এ থেকে বি পর্যন্ত। তাহলে তোমরা বলো কত হবে তার মানটা। তাহলে দেখো, এই দেখো এ থেকে এক্স পর্যন্ত কত, এ থেকে এক্স পর্যন্ত 2.4, আবার এক্স থেকে বি পর্যন্ত কত, 3.6। দুটোকে যোগ করলেই আমি পেয়ে যাব, তাই না? তাহলে আমাদের, আমি যদি এই জায়গাটাকে মুছে লিখি, তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে এ বির মান। তাহলে আমরা এ বির মান কত লিখবো, এ বি ইজ ইকুয়াল টু কত হবে বলো, এ থেকে এক্স পর্যন্ত কত, 2.4, তার সাথে আমি যোগ করব এই এক্স থেকে বি পর্যন্ত কত, 3.6। তাহলে যোগ করে দাও, করলে হবে 6.0, মানে 6 সেমি আর কি, বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ, বোঝা গেল? কত নম্বর অপশানে রয়েছে বলো তো এটা, দেখবে বি এর দাগে রয়েছে, বি। তাহলে বি এর দাগেরটাই হয়ে যাবে উত্তর, ঠিক আছে? চলো এবারে আমরা চলে যাব দুয়ের দাগে। তো দেখি 11-র দাগের 2-তে কি বলছে। দেখো 11-র দাগের 2-তে বলে দিয়েছে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর ওপর ডি আর ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি। আচ্ছা চলো এইটুকুনি কাজকে আগে আমরা কমপ্লিট করি। বলে দিয়েছে একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজটাকে আমি আগে ঝটপট করে এঁকে ফেলবো, যা বলবে দেখে দেখে আমরা আঁকবো। দেখো ত্রিভুজের নাম কি বলে দিয়েছে, এ বি আর সি। আচ্ছা এরপরে দেখবে বলে দিয়েছে এবি এবং এসি বিন্দুর ওপর ডি আর ই বিন্দু। তাহলে এবির ওপর কি বিন্দু, ডি বিন্দু। এই দেখো এবির ওপর আমি একটা বিন্দু আঁকলাম ডি, আর এসির ওপরে আমি একটা বিন্দু আঁকলাম যার নাম হলো ই। এবারে এই দুটোকে আমি যুক্ত করে দিলাম। আর বইয়ে দেখবে একটা কথা খুব ইম্পর্টেন্ট প্রচন্ড, সেটা হলো দেখবে বলে দিয়েছে ডিই সমান্তরাল বিসি। তার মানে বুঝতে পারলে তো, এই যে এই বাহুটা, এই যে ডিই মানে এই বাহুটা, আর বিসি মানে এই বাহুটা সমান্তরাল। যদি সমান্তরাল হয় তাহলে আমরা কি শিখেছি, কি শিখেছি, যেটা শিখেছি সেটা হলো এডি এবং ডিবি এর যে অনুপাত হবে, কি বললাম আমি, এডি আর ডিবি এর যে অনুপাত হবে, এডি আর কার বললাম, ডিবি, আর কি বললাম আমি, ডিবি এর যে অনুপাত হবে। একইভাবে দেখবে এই ই, এ থেকে ই এবং ই থেকে সি,
তার অনুপাত সমান হবে। বোঝা গেল কি বললাম আমি? তাহলে কি বললাম? এটা কখন অনুপাতটা সমান হয় জানো? যখন এরা দুজন সমান্তরাল হয়। এই যে এইটা আর এইটা সমান্তরাল হয়। তখন এডি আর ডিবি, এই যে দেখো এডি আর ডিবি এর যে অনুপাত হবে এ ই আর ইসি এর ওই একই অনুপাত হবে। বোঝা গেল? এইবারে দেখো বইয়ের মধ্যে কিছু কিছু মাপ বলে দিয়েছে, এই যেমন দেখো বলে দিয়েছে এডি ইস টু ডিবি 3:1। কি বলেছে? এডি ইস টু ডিবি কি বলেছে? 3:1। ভালো কথা তো। তার মানে এডি কোনটা? এইটা 3, আর ডিবি কত? এইটা 1। বোঝা গেল? এডি মানে 3, এই যে দেখো এ থেকে ডি অব্দি 3, আর ডি থেকে ডিবি কত? 1। তাহলে এই যে ডি থেকে বি কত? 1। বোঝা গেল? এইবারে দেখো আর কি বলে দিয়েছে? বলে দিয়েছে ই এ 3.3। ই এ, ই এ মানে কোনটা? এই যে দেখো এই হলো ই থেকে এই হলো এ, এই হলো ই এ কত? 3.3। তাহলে চলো, এইটার মাপ কিন্তু আমরা জানি না। কার মাপ বলো তো? এই যে ইসি, ইসি এর মাপ আমি জানি। এই যে দেখো ই থেকে সি পর্যন্ত, এই যে এইটা, এইটুকুনির মাপ আমি জানি না, মানে আমি একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, চলো এবারে আমি মানগুলোকে বসাই তো, দেখো তাহলে কেমন হবে। এই দেখো এডি এর জায়গাতে আমি কত বসাবো? 3। এডি এর জায়গাতে বসাবো 3। ডিবি এর জায়গাতে কত বসাবো? ডিবি এর জায়গাতে বসাবো আমি 1। যদিও এর পাশে কিন্তু একটা করে এক্স ধরে নেওয়া উচিত ধ্রুবক হিসেবে। ঠিক আছে, তার কারণ এইটা কিন্তু অনুপাত বলেছে। এডি আর ডিবি এর মাপ কিন্তু 3 আর 1 নয়, তাদের অনুপাতটা হলো 3 আর 1। তার মানে হলো, হতে পারে এডির মান হয়তো ছিল 30 আর ডিবির মান হয়তো ছিল, এগুলো আমি আন্দাজে ধরছি, 10 করে। তো কেটে গিয়ে অনুপাতটা দাঁড়িয়েছে 3:1। আসল যে মাপটা কত ছিল, 30-10 নাকি অন্য কিছু, তা আমি জানি না। বোঝা গেল? হতে পারে, হতে পারে এটা হয়তো এরকম হতে পারে যে এডির মাপ ছিল 6 আর এটার মাপ ছিল 3। এই যে ডিবির মাপ ছিল 3 আর এডির মাপ ছিল 6, এরকমও হতে পারে। যদি 3 দিয়ে কাটা যায় 1, আর 3 দিয়ে কাটা গেলে এই জায়গাটা কাটলে কত হবে তোমার? সরি, এই জায়গাটা আমি একটু মাপটাকে চেঞ্জ করে বলি, তাহলে সুবিধা হবে। ভাবো এডির মাপ ছিল এখানে 6 আর ডিবির মাপ ছিল 2। তাহলে ডিবির মাপ কত ছিল? 2। তাহলে আমি যদি 2 দিয়ে কাটি 1, 2 দিয়ে কাটলে হবে 3। বোঝা গেল? 3:1। তাহলে আশা করি বুঝতে পারলে তো। এবার আসলে যে মাপটা কত ছিল সেটা আমি জানি না, মানে 30-10 নাকি 6-2 কত ছিল আমি তো জানি না। তাই জন্য আমরা কি করছি, এইটার সাথে আর এইটার সাথে একটা করে ধ্রুবক ধরে নেওয়া উচিত। কিন্তু যেহেতু এমসিকিউ, সেই জন্য অত আমি চাপ নিচ্ছি না। তোমরাও অত চাপ নেবে না, যেহেতু এমসিকিউ তো অত চাপ নেবে না, জাস্ট এরকম বসিয়ে দেবে। ঠিক আছে, কারণ এমসিকিউ তোমাদের মাধ্যমিকের কোয়েশ্চেন পেপারে করে দেখাতে হবে না। সলিউশন, সলিউশন তোমরা রাফে করবে, করে একেবারে ডাইরেক্ট তোমরা কি টিক মার্কিং করবে। সেই জন্য অত সিরিয়াসলি এমসিকিউ এর সলিউশন করবার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা চলো এবারে আমরা এ ই তে কত বসাবো। এই যে দেখো এ থেকে ই পর্যন্ত কত বলে দিয়েছে। এই যে দেখো এ ই হলো তোমার 3.3, আর ইসির মাপ আমি জানি না, তাহলে এই জায়গাটায় আমি ইসি বলে লিখছি। চলো কোনাকুনি গুণটা আরম্ভ করে দিই। কোনাকুনি গুণ করলে কত হবে দেখি। এই দেখো ইসি এর সঙ্গে 3 কে গুণ করলে হবে কি হবে? ইসি ইন্টু 3। একের সঙ্গে 3.3 গুণ করব, এক, 1 ইন্টু 3.3। আচ্ছা ইসি ইজুকাল টু তাহলে কত হবে? একের সঙ্গে 3.3 গুণ করলে হবে 3.3। আর দেখো 3টা এখানে গুণ রয়েছে, এই 3টা এখানে কি রয়েছে? গুণ রয়েছে। এই সাইডে চলে গেলে কি হবে? ভাগ হবে। এই তো জাস্ট হয়ে গেল। দশমিক তুলবো, খেলা শেষ। দশমিকও তুলতে হবে না, ডাইরেক্ট ভাগ করে দিই। 3 একে 3, 3 দিয়ে এই পুরোটাকে ভাগ করলে কত হবে দেখি তো। আমি যদি এই জায়গাটায় ভাগটা করি, তাহলে কত হবে? 3.3কে আমি ভাগ করব 3 দিয়ে। 3 একে 3, দশমিকটা এখানে বসবে, আবার নামলো 3টা, 3 একে 3। কত পেলাম? 1.1। তাহলে ইসি ইজুকাল টু আমি কত পেলাম? 1.1। হয়ে গেল। ইসি মানে বুঝতে পেরেছো তো, এই যে এইখান থেকে এতটা কত পেলাম আমি? 1.1। অ্যান্সারে কি জানতে চেয়েছে চলো একবার দেখে নি। অ্যান্সারে দেখবে আমাদের কাছে জানতে চেয়েছে এসি বাহুর দৈর্ঘ্য। এসি মানে পুরো এই এ থেকে শুরু করে এতটা সি।
তাহলে আমাদের এই এ থেকে সি এর দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে এ থেকে ই কত? 3.3। আর ই থেকে সি কত? 1.1। দুটোকে যোগ করে দাও, হয়ে যাবে এসি। তাহলে এসি ইজ ইকুয়াল টু কত হবে? 3.3 প্লাস 1.1 যোগ করলেই হয়ে গেল। তাহলে 1 আর 3-এ 4। আবার দেখো এই 1 আর 3-এ 4 হয়ে গেল 4.4 সেমি। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল দুয়েরটা। কত দাগে রয়েছে? সি এর দাগে। তোমরা টিক মার্কিং করে দেবে সি এরটায়। চলো এবারে আমরা চলে যাব 3-এর দাগে। তো দেখো এবারে আমরা করব কত দাগেরটা? 3-এর দাগেরটা। ঠিক আছে, 11-র দাগের 3-এরটা। তো দেখো 11-র দাগের 3-এ কি বলে দিয়েছে? বলে দিয়েছে পাশের চিত্রের ডিই সমান্তরাল বিসি হলে এক্স এর মান কত? তাহলে আগে তো আমাদের তাহলে ছবিটাকে এঁকে ফেলতে হবে। তাহলে এই হলো আমাদের ছবি। এই হলো ছবি। আচ্ছা, নাম বলে দিয়েছে এ, বি আর সি। তারপরে দেখবে এখানে রয়েছে ডিই। তাহলে এই হলো ডি আর এই হলো কি আমাদের ই। আচ্ছা, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিই আর বিসি সমান্তরাল। ঠিক আছে, ডিই আর সমান্তরাল কি? বিসি। ঠিক আছে, এই কথাটা প্রচন্ড ইম্পর্টেন্ট। ডিই আর বিসি সমান্তরাল হলে তাহলেই আমরা বলতে পারি কিন্তু এডি আর বিডির যা অনুপাত, এই আর ইসির ওই একই অনুপাত। আচ্ছা, এখানে দেখবে কিছু জায়গার মাপও বলে দিয়েছে, যেমন এডির মাপটা দেখো কত বলে দিয়েছে। আমরা যদি দেখি খুব ভালো করে দেখবে, এডির মাপটা দেখবে বলে দিয়েছে x+3। তাই তো? আচ্ছা, এবার এই ডি থেকে বি এর মাপ কত বলে দিয়েছে? 3x+19। বোঝা বোঝা গেল? তারপরে দেখবে এ ইর মাপটা কত বলে দিয়েছে? এক্স। আর ইসি এর মাপ দেখবে বলে দেওয়া রয়েছে 3x+ কত বলেছে? 4। ঠিক আছে, এইটা তো বলে দেওয়াই আছে। এবারে আমরা জাস্ট অঙ্ক করব, হয়ে যাবে। আমি তোমাদেরকে কি বললাম? এই যে এই যে দেখবে এই যে ডিই আর বিসি যদি সমান্তরাল হয়, তাহলে এই যে এ থেকে ডি এর যা মাপ এডি, এবং খুব ভালো করে দেখবে ডিবি, ডিবি তার যে অনুপাতটা হবে, এডি আর ডিবি এর যে অনুপাত হবে, এই এবং ইসি এর ওই একই অনুপাত হবে। কি বললাম তাহলে আমি? এ ই, এ ই, এ ই এবং কি বললাম? ইসি, তাদের অনুপাত ওই একই হবে। দুজনের অনুপাত কি হবে? সেম হবে। দুজনের অনুপাত সেম হবে কখন? যদি এই বিসি আর ডিই সমান্তরাল হয়। তো সমান্তরাল তো বলেই দিয়েছে। তাহলে চলো এবারে আমরা ঝটপট মানটাকে বসিয়ে ফেলি, তাহলেই তো আমাদের অঙ্কটা শেষ। এডির মান কত? মানে এ থেকে ডি এর মান বলেই দেওয়া রয়েছে x+3। চলো লিখে ফেলবো x+3। আচ্ছা, এবারে দেখো বলে দিয়েছে ডিবি। ডিবির মান কত? এই যে ডি থেকে বি পর্যন্ত, তার মান কত? তার মান হলো কিন্তু 3x+19। তাই তো? আচ্ছা, এ ইর মান কত? এ থেকে ই এর মান হলো তোমার এক্স। বসিয়ে দেবো এক্স। ইসির মান কত? এই যে ইসি মানে এখান থেকে এতটা, তার মান কত? 3x+4। চলো এবারে আমরা ঝটপট কোনাকুনি গুণটাকে করে ফেলি। এই যেমন এইটার কোনাকুনিতে কি রয়েছে? এক্স। তাহলে আমি এক্স এর সাথে কত গুণ করব? 3x+19। আচ্ছা, এবারে আমরা এইটার সাথে কাকে গুণ করব? বলো বলো বলো। এইটার সাথে আমরা এইটাকে গুণ করব, তাই না? কোনাকুনি গুণ করব। গুণ করলে হবে তোমার x+3 এর সাথে আমি গুণ করব এইটাকে 3x+4। চলো এবারে দেখি গুণ করলে আমাদের কেমন হয়। দেখো, গুণ আমরা করব এক্স দিয়ে। প্রথমে এই যে এক্স দিয়ে আমি গুণ করব, একবার এখানে একবার এখানে। এক্স দিয়ে 3x কে গুণ করলে 3x² প্লাস এক্স দিয়ে আমরা 19কে যখন গুণ করব কত হবে? 19x। আবার একইভাবে দেখো, এক্স দিয়ে আমি 3x কে গুণ করলে কত হবে? 3x²। এক্স দিয়ে আমি 4কে গুণ করলে কত পাবো? পাবো কিন্তু 4x। এবার আমি 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে 3x কে গুণ করব, করলে আমি পাবো কত? 9x। 3 দিয়ে আমি 4কে গুণ করব, করলে পাবো 12। ঠিক আছে, এবারে সমস্ত এক্স যুক্ত পদগুলোকে না আমি সব বাঁদিকে ধরে ধরে এরকম টেনে বাঁদিকে করব। 3x² যেমন আছে থাক। এই 3x² এই সাইডে আনলে কি হবে? -3x²। ঠিক আছে, +19 যেমন আছে থাক। এই যে এখানে দেখো 4x আর 9x মানে টোটাল করে দিলে কত হবে? 4x আর 9x যোগ করলে 13x।
এই সাইডে নিয়ে চলে আসি, -13x। তাহলে এই দিকে দেখো কি পড়ে থাকছে, শুধুমাত্র 12। কাটাকুটি করি, এই যে দেখো -3x² প্লাস 3x² কেটে যাবে। 19x থেকে 13x বিয়োগ করলে কত হবে, 6x ইজুকাল টু 12। তাহলে কত হবে দেখো, 6টা গুণ রয়েছে, এই সাইডে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে x ইজুকাল টু আমরা কত পাচ্ছি দেখো, 6 কে 6, 12কে ভাগ করলে কত, 2। তাহলে x ইজুকাল টু আমরা কত পেলাম, 2 পেলাম। অ্যান্সারে কি জানতে চেয়েছে, অ্যান্সারে শুধু x এর মান জানতে চেয়েছে, হয়ে গেল তো x এর মান। এইটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, কত নম্বর অপশানে আছে তোমরা একটু দেখে নাও, সেটা কিন্তু রয়েছে ডি এর দাগের অপশানে। বোঝা গেল? হয়ে গেল শেষ। চলে যাব 4-এর দাগে। তো দেখো এবারে আমরা চলে যাব কতর দাগে, চলে যাব কিন্তু 4-এর দাগে। তো দেখো 4-এর দাগে কি বলে দিয়েছে, এবিসিডি একটা ট্রাপিজিয়ামের এবি এবং সমান্তরাল ডিসি। তাহলে আমি একটা ট্রাপিজিয়াম আঁকি, ট্রাপিজিয়াম দেখতে না এই রকম হয়। ট্রাপিজিয়াম সাধারণত দেখতে এই রকম ধরনের হয়ে থাকে। এই হলো ট্রাপিজিয়াম। এবারে ট্রাপিজিয়ামের এই দুটো বাহু হয় সমান্তরাল, দেখবে ভূমিটা আর মাথার ওপরের এই ছাদটা হয় সমান্তরাল। যেটা দেখবে বলেও দিয়েছে এ বি, আর কি বলে দিয়েছে, এ বি আর ডিসি হলো কি সমান্তরাল। ঠিক আছে, এ বি আর ডিসি সমান্তরাল, মানে এই যে এ বি আর ডিসি সমান্তরাল। এবারে দেখো বলে দিয়েছে এডি ও বিসি বাহুর ওপর পি কিউ বিন্দু এমন ভাবে নেওয়া হলো, তার মানে এডির ওপর পি, এই যে এডির ওপর নেওয়া হলো পি, আর বিসির ওপর নেওয়া হলো কিউ, এমন ভাবে নেওয়া হলো যেন পি কিউ, এই যে পি কিউ আর কি বলে দিয়েছে, পি কিউ আর ডিসি সমান্তরাল হয়। বোঝা গেল? তাহলে এই পি কিউ আর ডিসিও কিন্তু সমান্তরাল। এই যে পি কিউ, পি কিউ, আবার দেখো আমি লিখছি পি কিউ সমান্তরাল ডিসি, মানে এইটা, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল। বোঝা গেল? আবারও বলছি পি কিউ আর ডিসি কি সমান্তরাল। ঠিক আছে, ভালো কথা, সমান্তরাল। এইবারে দেখো কি বলে দিয়েছে, পিডি 18। পিডি মানে কোনটা, এই যে এই দেখো, এই যে এইটা হলো পিডি, বুঝতে পারলে? এই যে এই জায়গাটা হলো পিডি, এর মান কত, 18। খুব ভালো কথা। তারপরে দেখো কি বলে দিয়েছে, বিকিউ 35। বিকিউ মানে এই যে এই জায়গাটা কত, 35। খুব ভালো কথা, 35। তারপরে দেখো কি বলছে, কিউসি 15। কিউসি মানে কোন জায়গাটা বলো, এই জায়গাটা, এটার মান কত বলে দিয়েছে, 15, 15। খুব আনন্দের কথা। তারপরে দেখো কি বলে দিয়েছে, এডির মান কত, তার মানে এই এ থেকে শুরু করে আমার এই ডি এর মান জানতে চেয়েছে। বোঝা গেল? এ থেকে শুরু করে, এই দেখো এই এ থেকে শুরু করে পুরো আমার এই ডি পর্যন্ত এতটা মান কিন্তু আমার পুরো জানতে চেয়েছে। তাহলে দেখো, ত্রিভুজ হোক বা ট্রাপিজিয়াম, ব্যাপার কিন্তু সব এক। সব ভাই সেম গল্প। কি গল্প, সেই একই গল্প। যদি এরা দুজনে সমান্তরাল হয়, কারা কারা, পি কিউ, এই যে পি কিউ আর ডিসি যদি সমান্তরাল হয়, তাহলে এপি আর পিডির যে অনুপাত হবে, আবারও আমি বলছি, কার কার বলছি খুব ভালো করে দেখবে, এপি এবং এই যে দেখবে পিডির যে অনুপাত হবে, এপি আর পিডির যে অনুপাত হবে, বিকিউ, বিকিউ মানে বুঝতে পেরেছো তো, এইখান থেকে এতটা বিকিউ, এবং বিকিউ আমি আগে লিখে নিই, বিকিউ এবং এই যে কিউসি, কিউসির অনুপাত ওই একই হবে। বোঝা গেল? তাহলে এইটার মান কিন্তু আমি জানি না, জিজ্ঞাসা চিহ্ন দিলাম, এপির মান আমি জানি না, এপির জায়গায় এপি। পিডি এর মান কিন্তু জানি 18, পিডি এর জায়গাতে আমি কত লিখবো, 18। আবার দেখো বিকিউ এর মান, দেখো বিকিউ এর মান 35 দেওয়াই আছে। কিউসির মান, কিউসি এই দেখো কিউ থেকে শুরু করে সি পর্যন্ত মান দেওয়াই রয়েছে 15। চলো কোনাকুনি গুণ করব, অঙ্ক সলভ করব। চলো কোনাকুনি গুণ করি। এপির কোনাকুনিতে দেখো কে রয়েছে, 15। তাহলে এপির সাথে আমি গুণ করব কাকে, 15কে। আচ্ছা 18-র সাথে গুণ করব কাকে, 35-কে। বোঝা গেল? তাহলে এপি ইজ ইকুয়াল টু কত হবে দেখি, 18 × 35 যেমন আছে আছে। দেখো এপিটা গুণ রয়েছে, এই সাইডে গেলে কি হবে, এই সাইডে চলে গেলে হবে ভাগ। ঠিক আছে, কাটাকুটি করে ফেলি 5 দিয়ে। দেখো 5 × 3 = 15, 5 × 7 = 35।
তিন এককে তিন, 18কে কাটলে কত হবে? হবে 6। তাহলে আমরা এখানে এপি ইজুকাল টু কত পাচ্ছি? বলো বলো বলো। এপি ইজুকাল টু, এই দেখো, খুব ভালো করে দেখবে, এই হলো দেখো 6 আর এই হলো 7, গুণ করলে 42। তাহলে আমরা এপি টোটাল কত পেলাম? সরি, এখানে আমরা, হ্যাঁ, এপি পেলাম কত? এই যে এপি মানে শুধু এইটুকুনি। কতটুকুনি? এই যে শুধু এইটুকুনি। এপি মানে হলো এইটুকুনি, এই যে এইখান থেকে শুরু করে এতটা, শুধু এইটুকুনি আমরা কত পেলাম? পেলাম কিন্তু 42। অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? এডি। এডি মানে এই হলো এ থেকে শুরু করে এতটা, বোঝা গেল? পুরো এডি মানে বুঝতে পেরেছো তো? একদম এইখান থেকে এতটা কত? তাহলে দেখো এইখান থেকে পি পর্যন্ত কত? এ থেকে পি পর্যন্ত 42, আবার পি থেকে ডি পর্যন্ত 18, যোগ করলেই হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমরা এখানে লিখে দিই, এডি ইজুকাল টু কত হবে? এডি ইজুকাল টু হবে তোমার এখান থেকে এতটা কত? 42, আর এইখান থেকে এতটা কত? 18, যোগ করলে কত হবে? হবে 60 সেমি। এই তো হয়ে গেল, অঙ্ক শেষ। বোঝা গেল? তো দেখো এবারে আমরা করব 5-এর দাগেরটা। 5-এর দাগের ছবিটা আমি আগে থেকেই এখানে দেখো এঁকে রেখে দিয়েছি। খুব ভালো কথা, এঁকে রেখে দিয়েছি। এবারে বইয়ের মধ্যে কিসের কিসের মাপ দেখো আমাদের এখানে বলে দিয়েছে, সেটা আমরা একটু ভালো করে ফলো করব। দেখো বইয়ের মধ্যে কয়েকটা জিনিসের মাপ না আমাদের বলে দিয়েছে। এই যেমন দেখো বলে দিয়েছে ডিপি 15। ডিপি মানে কোন জায়গাটাই, দেখো ডি থেকে পি, এই মাপটা কত বলে দিয়েছে? 15। খুব ভালো কথা। তারপরে দেখো বলে দিয়েছে ডিই, সরি ডিপি 5 বলেছে, সরি ডিপি 5 বলেছে, ডিই 15 বলেছে। তাহলে দেখো ডি থেকে, এই পুরো ডি থেকে শুরু করে ই পর্যন্ত টোটালটা কত? 15। আচ্ছা বলো তাহলে এইখান থেকে এই পুরো টোটালটা হলো কত? 15। তার মধ্যে এইটুকুনি যদি হয় 5, এই ডিপি যদি হয় মানে এইখান থেকে এতটা যদি হয় 5, তাহলে এই পি থেকে ই পর্যন্ত কত? পি থেকে ই পর্যন্ত কত? তাহলে সেটা হবে 10, তাই না? কারণ টোটালটা হলো তোমার কত? 15। এইটুকুনি যদি হয় 5, তাহলে বাকি এই পি থেকে ইটা কত হবে? 10 হবে। তারপরে দেখো বলে দিয়েছে ডিকিউ 6, এই দেখো এই হলো ডিকিউ, এটা কত বলে দিয়েছে? 6। এবং দেখো বলে দিয়েছে কিউএফ 18, এই দেখো কিউএফ কত বলে দিয়েছে? 18। আমাদের কাছে জানতে চেয়েছে ঠিক উল্টো জিনিসটা, এবারে জানতে চেয়েছে ঠিক পুরো উল্টো জিনিস জানতে চেয়েছে। বলছে পিকিউ আর ইএফ, পিকিউ আর ইএফ, বলছে এরা কি সমান্তরাল হবে নাকি হবে না, সেটা জানতে চেয়েছে। আচ্ছা এরা দুজন, এই যে পিকিউ আর এই যে ইএফ, বুঝতে পেরেছো? এই যে ইএফ আর পিকিউ, এরা সমান্তরাল হবে কি হবে না আমরা কি করে বুঝবো? সমান্তরাল যদি হয় তাহলে ডি থেকে পি এবং পি থেকে ই এর যে অনুপাতটা হবে, ডি থেকে কিউ এবং কিউ থেকে এফ এর ওই একই অনুপাত হবে। চলো আমরা দেখি তো সেটা হচ্ছে কিনা। ডিপি, তাহলে দেখো আমি এখানে লিখবো কি ডিপি আর পিই, পিই এর যে অনুপাত হবে, অনুপাতটা কত দেখি তো। ডিপি কত? 5, পিই কত? পিই হলো 10। তাহলে অনুপাত করলে কত হচ্ছে? 5 5, 5 2 10, মানে 1/2 অনুপাত করলে কত হবে? 1:2। তাহলে আমি কি কি পেলাম দেখো, ডিপি এবং পিইর অনুপাত কত পেলাম? 1:2। এবারে আমি দেখব এইটার অনুপাত, এই যে ডিকিউ এবং কিউ এফ এর অনুপাত কত হচ্ছে, ডিকিউ। দেখি ডিকিউ আর কত? কিউ এফ। তাহলে দেখি তো এদের অনুপাত কত হচ্ছে। দেখো ডি কিউ এর মাপ হলো তোমার 6। আচ্ছা কিউ এফ এর মাপ কত? এই যে কিউ থেকে এফ এর মাপ কত? 18। ঠিক আছে, তাহলে দেখো 6 কে 6, 6 3 18, তার মানে কত হচ্ছে? 1/3, মানে অনুপাত করলে হচ্ছে 1:3। অনুপাত কিন্তু মিলছে না, তাই না? দেখো এখানে রয়েছে অনুপাত হলো কিন্তু 1:2, এইটা আর এইটার অনুপাত হলো 1:2, কিন্তু এইটা আর এইটার অনুপাত হচ্ছে কিন্তু 1:3। যদি অনুপাত সমান না হয় তাহলে আমরা এই দুটো সরল রেখাকে, মানে এই যে ইএফ আর পিকিউ কে সমান্তরাল বলতে পারবো না, মানে সমান্তরাল লিখে এরম কেটে দিতে হবে। বোঝা গেল? সমান্তরাল লিখে কেটে দিতে হবে, সমান্তরাল নয়। বোঝা গেল?
তাহলে এখানে কি হবে, সমান্তরাল নয়, অর্থাৎ ডি এরটা হবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের ডি এর দাগেরটা হবে অ্যান্সার। তাহলে আমরা এখানে কি লিখবো, ডি বলে লিখবো, ডি এর দাগেরটা হবে অ্যান্সার। বোঝা গেল? তো দেখো এবারে আমরা করব কিন্তু 11 দাগের বি এরটা। তো দেখো 11 দাগের বিতে দুটো সত্য মিথ্যা রয়েছে। তো প্রথমে আমরা একের দাগেরটায় দেখব কি বলেছে। একের দাগেরটায় দেখবে বলে দিয়েছে দুটো সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম হবে। তো এটা সত্য না মিথ্যা? দেখো সদৃশ্য ত্রিভুজ মানে আমি তোমাদেরকে কোষে দেখি 18.2-তে কি বলে দিয়েছিলাম। বাবু দুটো এরকম ত্রিভুজ রয়েছে, দুটো ত্রিভুজের দেখো আকার এবং আকৃতি কিন্তু দুটোই সমান। আকৃতি মানে কি, দেখতে একই রকম, আর আকার মানে হলো কি, লম্বা না বেঁটে। তো দেখো এই দুটো ত্রিভুজের আকৃতি একই, মানে একই টাইপের দেখতে, এবং আকারও একই। তাহলে এই দুটো মিল যদি পেয়ে যাই, আকার এবং আকৃতি, এই দুটোতে যদি আমরা মিল পেয়ে যাই, তাহলে আমরা তাকে কি বলতে পারি, তাকে আমরা বলতে পারি সর্বসম। দুটোতে মিল পেয়ে গেলে সর্বসম, দুটোতে মিল পেলে তাকে আমরা কি বলি, সর্বসম। এবারে এই দুটোর মধ্যে যদি একটাতে মিল না থাকে, এই যেমন ভাবে এই মিলটা যদি না থাকে, যে ওদের আকৃতিটা না একই নয়। ঠিক আছে, আকৃতিটা, এই আকারটা একই নয় কিন্তু আকৃতিটা একই, কি বললাম, এইটা মিল পেলাম, আকৃতিটা একই, দেখতে একই, আকারটা একই নয়। এই মিলটা যদি থাকে, আকৃতি একই, দেখো এটা যেমন দেখতে এটা তেমন দেখতে, কিন্তু আকারে কি এটা বড় এটা ছোট, মিল যদি নাও পাই, তাহলে এইটাকে আমরা কি বলি, এই জিনিসটা থাকলে আমরা তাকে বলি সদৃশ্য। সদৃশ্য মানে কি, সদৃশ্য মানে হলো শুধু আকৃতিটুকুনিতে মিল থাকলেই চলবে, আকৃতিটুকুনিতে মিল থাকলেই চলবে। এবার আকৃতি আর আকার যদি দুটোই মিল পাওয়া যায় তাহলেও সদৃশ্য, তাহলে তো আরো ভালো কথা। কিন্তু যদি আকারে মিল পাওয়া নাও যায় কিন্তু আকৃতিতে অন্তত যদি মিলটা পাওয়া যায় এরকম ভাবে, তাহলেও আমরা তাকে সদৃশ্য বলি। কিন্তু সর্বসম হতে গেলে তোমার আকৃতিতেও মিল থাকতে হবে, আকারেও মিল থাকতে হবে। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তাহলে বলে দিয়েছে দুটো সদৃশ্য ত্রিভুজ, এই দুটো কিন্তু সদৃশ্য, কিন্তু এরা কখনোই সর্বসম হবে না। কারণ সর্বসম হতে গেলে আকারেও মিল থাকতে হবে, আকৃতিতেও মিল থাকতে হবে। তাহলে দুটো ত্রিভুজ কখনো সর্বসম হতেও পারে যদি আকার আর আকৃতি মিলে যায়, কিন্তু আকৃতি মিলে গেল আকার মিলল না, তাহলে সদৃশ্য হবে কিন্তু সর্বসম হবে না। তাহলে দুটি ত্রিভুজ সর্বদা সর্বসম কখনো হবে না। সর্বসম কখনো হতেও পারে, নাও হতে পারে। আকৃতি আকার মিললে সর্বসম হবে, না মিললে হবে না। বোঝা গেল? তাহলে এইটা কি হবে, এটা কিন্তু হবে মিথ্যা। তো বিয়ের দাগের একেরটার উত্তর হবে কিন্তু মিথ্যা। চলো এরপরে আমরা চলে আসবো কিন্তু দুয়ের দাগেরটায়। তো দেখো আমি এটাকে মুছে দিই। তো দেখো এবারে আমরা চলে আসবো দুয়ের দাগে, দেখি দুয়ের দাগে কি বলে বলে দিয়েছে। দেখো দুয়ের দাগে একটা ত্রিভুজ বইয়ের মধ্যেই দেখবে আঁকা আছে, বইয়ের মধ্যেই তোমরা দেখবে এরকম একটা ত্রিভুজকে আঁকা রয়েছে, এবং সেখান থেকে কি প্রশ্ন করেছে আমি আগে একটু লিখে নিই, এঁকে নিই ত্রিভুজটাকে। বলে দিয়েছে এবিসি, আর এই জায়গাটায় নাম দিয়েছে ডিই, তাই তো? তো বলে দিয়েছে যদি ডিই আর বিসি সমান্তরাল হয়, মানে ডিই আর বিসি সমান্তরাল হয়, তাহলে আমরা কি শিখেছি, এ থেকে ডি এর এডি বাই ডি থেকে বি, মানে এই যে ডিবি, তার অনুপাত যা হবে এ থেকে ই, এ ই এবং এ ই, এবং আমরা কি শিখেছি, ইসি, ইসি, এই অনুপাত সমান হবে, এটা আমরা শিখেছি। আর বইয়েও দেখো এটাই বলে দিয়েছে, দেখো এডি বাই বিডি, এই যে দেখো এডি বাই বিডি আর এসি বাই কি বলে দিয়েছে। আচ্ছা এখানে কিন্তু বলে দিয়েছে এবি বাই, এখানে বলে দিয়েছে কিন্তু ডি বলেনি, এই জায়গাটাতে রয়েছে বি রয়েছে, তাই তো? খুব ভালো করে দেখবে এখানে কিন্তু বইয়ে ডি এর জায়গায় কি রয়েছে, বি রয়েছে। আর দেখবে এখানে ই এর জায়গাতে, বইতে কি রয়েছে, ই এর জায়গাতে রয়েছে কিন্তু সি। তো বলছে এটা কি সত্য হবে কি হবে না। তো দেখো এটা সত্য হবে কি হবে না, সেটার জন্য আমাদেরকে না একটা ছোট্ট অঙ্ক করতে হবে। দেখো সেই অঙ্কটা কি বলতো, এইটার সাথে আর এইটার সাথে না এক করে আমরা যোগ করব। মানে ব্যাপারটা কেমন, এডি বাই ডিবি, তাই তো?
আর দেখো এখানে কি লেখা রয়েছে, এখানে দেখো লেখা রয়েছে এই এই বাই ইসি। দেখো তোমরা হয়তো বলবে যে স্যার এটা মিথ্যা, কারণ আপনি তো বলেছেন এইটা বাই এইটা সমান সমান এইটা, মানে এই আর ইসি এরকম হয়। তো এখানে তো সেটা নেই, তাহলে এটা তো মিথ্যা। দেখো অত সহজে মিথ্যা বলা যাবে না, আমরা একটা জিনিস একটু প্রমাণ করব। দেখো কি করব, এইটার এইটার সাথে আমি এক করে যোগ করব। এক, এই সাইডে এক যোগ করলাম, এই সাইডে এক যোগ করলাম, করলে দেখি কেমন হয়, লসাগু কত হবে, হবে কিন্তু ডিবি। আচ্ছা এর নিচে কিছু নেই মানে কি এক, কোনাকুনি গুণ করি, একের সাথে এডি গুণ করলে কত হবে, এডি গুণ করলে হবে এডি। আচ্ছা ডিবি এর সঙ্গে এককে গুণ করলে কত হবে, হবে ডিবি। বোঝা গেল? একইভাবে দেখো এই সাইডেও লসাগু কত হবে, এই যে দেখো ইসি, এর নিচে কিছু নেই মানে এক, চলো একের সাথে এসি কে গুণ করলে কত হবে, সরি একের সাথে এ ই কে গুণ করলে কত হবে, এ ই প্লাস ইসির সাথে এককে গুণ করলে কত হবে, ইসি। বোঝা গেল? এইবারে তোমরা একটা জিনিস খুব ভালো করে দেখবে কিন্তু, দেখো এডি আর ডিবি যোগ রয়েছে, দেখো খুব ভালো করে দেখবে। এইখানটায় দেখো কি দেওয়া রয়েছে, দেখো দেওয়া রয়েছে এডি আর ডিবি যোগ। তাহলে তোমরা বলো এডি আর ডিবি যোগ করলে আমরা কত পাবো, এই দেখো এই হলো এডি আর এই হলো ডিবি, যোগ করলে কত হবে, এডি আর ডিবি কে আমরা একত্রে কি লিখতে পারি, এ বি। তাই না, আমরা একত্রে কি লিখতে পারি, এ বি। তাহলে এইটা জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে আমি একত্রে কি লিখছি, এ বি। আর ডিবি যেমন আছে থাক। আবার একইভাবে এই সাইডে দেখবে এই প্লাস ইসি, দেখো এই এই দেখতে পেয়েছো, এই দেখো এই প্লাস দেখবে কি লেখা রয়েছে, ইসি ইসি। তাহলে এই আর ইসি যোগ করলে আমরা কত পাবো, এই আর ইসি যোগ করলে আমরা পাবো পুরো এ থেকে সি। তাই না, কি পাবো, এ থেকে সি। আর বাই ইসি যেমন আছে আছে। এইটাই দেখো কিন্তু বইয়ের অ্যান্সারে তোমরা পেয়ে যাবে। দেখো বইয়ের অ্যান্সারে কি বলে দিয়েছে, এবি বাই বিডি। দেখো বলেই দিয়েছে, দেখো বইয়ের অ্যান্সারে এবি বাই বিডি আর এসি বাই ইসি। দেখবে এটা কিন্তু বইয়ের অ্যান্সারে বলে দেওয়া আছে, তাহলে আমরা কি বলতে পারি, সত্য। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম, এখান থেকে আমরা একটা জিনিস, নতুন জিনিস জানলাম। কি জানলাম, যে সর্বদা আমরা কি জেনে এসেছি, এতক্ষণ পর্যন্ত আমরা জেনে এসেছি এডি বাই ডিবি হয়, তাই তো আমরা এতক্ষণ পর্যন্ত কি জেনে এসেছি, এডি বাই ডিবি। আর কি জেনে এসেছি এই সাইড থেকে, এই বাই ইসি, এটা জেনে এসেছি। আজকের থেকে, এখন থেকে আবার একটা নতুন জিনিস জানলাম, এবি বাই ডিবি হয়। ঠিক আছে, এটাও একটা আমরা জিনিস জানলাম। আরেকটা এই এ থেকে সি, এ থেকে সি আর ই থেকে সিও কিন্তু হয়, ইসিও কিন্তু হয়। এটাও আমরা একটা নতুন জিনিস জানলাম। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের কতটা, পরের সত্য মিথ্যাটা হয়ে গেল। এবার আমরা চলে যাব শূন্যস্থানে। তো দেখো এবারে আমরা চলে যাব কত দাগে, সি এর দাগের, 11 দাগের যে সি, তার শূন্যস্থানে। দেখবে বলে দিয়েছে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা। তাহলে আমি একটু একটু করে আঁকি। তাহলে দেখো বলে দিয়েছে প্রথমে যে কোনো ত্রিভুজের, তাহলে আমি আগে একটা যে কোনো ত্রিভুজ আঁকলাম। এই একটা ত্রিভুজ, যার আমি একটা নামও দিয়ে ফেলি এবিসি বলে। তাহলে দেখো বলে দিয়েছে একটি ত্রিভুজের যে কোনো বাহুর, আমি ধরে নিচ্ছি এই একটা বাহুর সমান্তরাল সরল রেখা, এই হলো একটা সমান্তরাল সরল রেখা। অপর দুটো বাহুকে, মানে এই যে এই বাহুটাকে আর এই বাহুটাকে, তাহলে আবারও বলছি, যে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর, মানে এই বিসি বাহুর সমান্তরাল সরল রেখা, আমি ধরে নিচ্ছি পি কিউ, সমান্তরাল সরল রেখা এই বাহুটাকে এবং এই বাহুটাকে কি বলে দিয়েছে, ড্যাশ ভাবে বিভক্ত করে। তাহলে যদি বিসি বাহুর সমান্তরাল সরল রেখা পিকিউ হয়, মানে বিসি আর পিকিউ যদি সমান্তরাল হয়, তাহলে এপি, তাহলে আমরা কি বলতে পারি, এপি আর পিবি, এপি আর পিবির কে, এপি আর পিবির যা মাপ হবে, মানে অনুপাত যা হবে, এপি আর পিবির যা অনুপাত হবে, এ কিউ, এ কিউ এবং কিউ সি এর ওই একই অনুপাত হবে। তাই না, দুটো অনুপাত সমান হবে। তার মানে ব্যাপারটা কি হলো, অপর দুটো বাহুকে, মানে এই যে এবি কে আর এই যে এসি কে কি করলো, সমান অনুপাতে
সমান অনুপাতে কি করলো, বিভক্ত করলো সমান অনুপাতে, তাই না? এই অনুপাতটা আর এই অনুপাতটা কি হচ্ছে, সমান হচ্ছে। বোঝা গেল? এই বাহুকে এই বাহুকে ভাগ করবার ফলে, এই পি কিউ ভাগ করবার ফলে যে দুটো অংশ পেলাম, এপি আর পিবি, তার যে অনুপাত, এবং এ কিউ এবং কিউ সি তার যে অনুপাত, সেটা কি হয় আমরা জানি সমান হয়। তার মানে কি, ব্যাপারটা হলো সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে কিরকম ভাবে বিভক্ত করলো, সমান ভাগে বিভক্ত করলো, মানে সমানুপাতে বিভক্ত করলো। তাহলে সমানুপাতে বিভক্ত করলো, তাহলে তোমাদের আহ, যে শূন্যস্থান সেখানে কি বসবে, সমানুপাতে বিভক্ত করলো, অনুপাত দুটো কি হচ্ছে, সমান, তাই জন্য আমরা কি বলতে পারি, সমানুপাতে বিভক্ত করলো। বোঝা গেল? তাহলে এই আমাদের হলো কতর দাগ, সি এর দাগের একেরটা। চলো এবারে আমরা চলে যাব সি এর দাগের দুয়েরটা, খুব ভালো করে বুঝবে, সি এর দাগের দুয়েরটা একটু অন্যরকম, হালকা অন্যরকম টাইপের। দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে দুটি ত্রিভুজের ভূমি একই। আগে আমি ত্রিভুজটাকে বেশ বড় করে আঁকি, বেশ বড় বড় করে আমি ত্রিভুজটাকে আঁকবো। দুটো ত্রিভুজ অথচ ভূমিটা একই হবে, মানে আমি যদি এরকম ভাবে নাম দিই এবিসি, দুটো ত্রিভুজ আঁকবো। ভাবো এই আরেকটা ত্রিভুজ আমি আঁকছি, আরেকটা ত্রিভুজ আমি আঁকছি, দুজনেরই কিন্তু ভূমি সমান। আচ্ছা আমি দেখো আরেকটা ত্রিভুজকে এরকম ভাবে আঁকছি, এই দেখো আরেকটা ত্রিভুজ আমি আঁকছি, ঠিক আছে? দুজনেরই কি ভূমি সমান, এখানে আমি নাম দিচ্ছি পি আর এই জায়গাটায় নাম দিচ্ছি কিউ। তাহলে প্রথম যে ত্রিভুজটা আমি আঁকলাম, প্রথম যে ত্রিভুজটা দেখো, এই যে এ বি সি, এই একটা ত্রিভুজ, দেখতে পাচ্ছ তো, যেটা আমি কালো কালি দিয়ে এঁকেছি। তারপরে দেখবে আমি আরেকটা ত্রিভুজকে আঁকছি, যেটা হলো এই যে দেখো বলে দিয়েছে, কি বলে দিয়েছে, এই যে দেখো এ পি কিউ, দুজনেরই দেখো ভূমি কিন্তু সেই সেম হচ্ছে, দেখো এই জায়গাটা ভূমি কি হচ্ছে, সেম হচ্ছে। তাহলে আরেকটা ত্রিভুজ হলো কি এ পি কিউ। বোঝা গেল? এই হলো দুটো ত্রিভুজ। এইবারে দেখো বলে দিয়েছে দুজনের কি বলেছে, ভূমি সমান এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু সাধারণ, এবং শীর্ষবিন্দুও দেখো সেম। দেখো এই ত্রিভুজটার এই দেখো শীর্ষবিন্দু এ, আবার এই যে এপি কিউ দেখতে পাচ্ছ যে ত্রিভুজটা রয়েছে এপি কিউ, তারও কিন্তু দেখবে শীর্ষবিন্দু এ রয়েছে, দুজনেরই কিন্তু শীর্ষবিন্দু সাধারণ, মানে একই রয়েছে। তারপরে দেখো হলে বলে দিয়েছে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের ড্যাশ। তাহলে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা যেহেতু এখান থেকে আমরা একটা জিনিস কিন্তু খুব ভালো করে দেখব, যদি ভূমি সেম হয়, দেখো ভূমিটা কিন্তু সেম, দুজনেরই এই একই টাইপের ভূমি, দুজনেরই কিন্তু একটা কমন ভূমি রয়েছে এবং একটা কমন শীর্ষবিন্দুও রয়েছে। যদি কমন শীর্ষবিন্দু হয় এবং ভূমি সেম হয়, তাহলে দুটো ত্রিভুজেরই কিন্তু উচ্চতা সেম হবে, দুটো ত্রিভুজেরই উচ্চতা কিন্তু সেম হবে। মানে ত্রিভুজ এবিসি এর উচ্চতাও যদি হয় এক্স, তাহলে এপি কিউ এটারও উচ্চতা কিন্তু হবে এক্স। বোঝা গেল? তাহলে এইটা হলো উচ্চতা, আমি ধরে নিচ্ছি কি উচ্চতা, ঠিক আছে? তাহলে এই উচ্চতাটা কত আমি ধরে নিলাম এক্স। এবারে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে, খুব ভালো করে দেখবে, ত্রিভুজ এ বি সি তার ক্ষেত্রফল কত হবে, এবং ত্রিভুজ এই যে এপি কিউ তার ক্ষেত্রফল কত হবে, এ পি কিউ তারই বা ক্ষেত্রফল কত হবে, দুজনের ক্ষেত্রফলের অনুপাত কি জানতে চেয়েছে। তাহলে ক্ষেত্রফল কত হবে, আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, খুব ভালো করে দেখবে, এবিসি এর ক্ষেত্রফল হবে একের দুই ইন্টু ভূমি ইন্টু লম্ব। এটা কিন্তু মনে রাখবে, ক্ষেত্রফলের সূত্র কি একের দুই ইন্টু ভূমি ইন্টু লম্ব, এটা কিন্তু তোমরা একটু মুখস্থ রাখবে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবার সূত্র। তাহলে বলো এই যে এবিসি, তার ভূমি কত, তার ভূমি কত বলো, তার ভূমি হলো বি থেকে সি, তাই না? ইন্টু লম্ব, লম্ব মানে উচ্চতাটা, তাহলে লম্ব কত বা উচ্চতা কত, এখানে আমরা লম্বর জায়গায় উচ্চতা লিখি, হ্যাঁ? তাহলে উচ্চতা কত হবে বলো বলো বলো, এটার উচ্চতা কত, উচ্চতাটা হলো কিন্তু এক্স। বোঝা গেল? আমি এইটাকে কেন লিখলাম, এই রকম ভাবে কেন লিখলাম, তোমরা বইয়ের মধ্যে দেখো, বইয়ের মধ্যে এই কথাটার নিচে তোমরা দাগ দাও, ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত, দাগ দিয়েছো, তাই জন্য এবিসি আর এপিকিউ এর ক্ষেত্রফলের অনুপাত করব আমরা, ঠিক আছে? তাহলে দেখো খুব ভালো করে, এবারে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, যার নাম হলো এপিকিউ। তাহলে ওই একই তো সূত্র, কি সেই সূত্রটা, একের দুই ইন্টু ভূমি, ভূমি কি হবে, ভূমি হলো এই দেখো পি থেকে কিউ হলো ভূমি, পি থেকে কিউ হলো ভূমি,
আর উচ্চতা কত হবে? ওই দেখো উচ্চতা হলো ইয়ে কি এক্স, তাহলে আমি এখানে ইনটু দি এক্স লিখছি। কি কি কাটা যাবে? ওপরে এক্স নিচে এক্স কাটা গেল, নিচে 1/2 ওপরে 1/2 কাটা গেল। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? ত্রিভুজ এ বি সি। আচ্ছা ক্ষেত্রফল কতটা? আচ্ছা লিখেই রাখি ক্ষেত্রফল, ঠিক আছে। আর দেখো আমরা এখানে লিখছি এ পি কিউ তার ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে আমরা কত পেলাম? এখানে দেখো বিসি আর এখানে পি কিউ রয়েছে, তাহলে আমি এখানে লিখবো বিসি আর পি কিউ। এবারে এই দুটো ভগ্নাংশকে না আমি অনুপাত করে লিখবো। অনুপাত করে লিখলে কেমন হবে? ত্রিভুজ এবিসি অনুপাত করে লিখলে কেমন হবে? ত্রিভুজ এপি কিউ ক্ষেত্রফল কথাটা আর আমি লিখছি না, ঠিক আছে, সমান সমান। তাহলে এটাকে এবার অনুপাত করব বিসি, ঠিক আছে। কি লিখবো এবার আমি? বিসি ইস টু পি কিউ। তাহলে এবারে খুব ভালো করে কিন্তু দেখবে, বইয়ে আবার তোমরা দাগ দেবে, ওই দাগ দেওয়া জায়গাটা যা যা বলছে আমি তার নিচে নিচে দাগ দিচ্ছি। দেখো বইয়ের তোমরা দাগ দাও আর আমি বোর্ডে দাগ দিচ্ছি। দেখো বলে দিয়েছে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত, এই হলো ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলের অনুপাত। এই দেখো দুটো ত্রিভুজ, তার ক্ষেত্রফল কতটাকে আর আমি এখানে লিখিনি, এই দুটো জায়গায় ক্ষেত্রফল লিখতে হবে আর আমি লিখিনি, যাই হোক। এই হলো দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। দেখো অনুপাতের চিহ্ন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তো? এই দেখো অনুপাতের চিহ্ন, অনুপাত। কি বলে দিয়েছে? অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের। এই হলো ভূমির দৈর্ঘ্য, দেখো বিসি আর পি কিউ হলো ভূমির দৈর্ঘ্য। দেখো বিসি, বি থেকে এই দেখো সি পর্যন্ত ভূমির দৈর্ঘ্য। পি থেকে কিউ হলো এই ত্রিভুজটার ভূমির দৈর্ঘ্য। বিসি হলো বড় ত্রিভুজটার ভূমির দৈর্ঘ্য, আর পি কিউ হলো কি ছোট ত্রিভুজটার ভূমির দৈর্ঘ্য। তাহলে ভূমির দৈর্ঘ্যের অনুপাতের, এখানেও দেখো অনুপাতের চিহ্ন রয়েছে, অনুপাতের কি এই চিহ্নটাকে কি বলি আমরা? এই চিহ্নটাকে আমরা বলি সমান চিহ্ন, তাই না? এই চিহ্নটাকে আমরা কি বলি? সমান চিহ্ন। তার মানে কি ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের কি সমানুপাতিক হবে বা সমান হবে, তাই না? সমান হবে, সমান চিহ্ন রয়েছে তো, তাহলে আমরা শূন্যস্থানে কি বসাবো? শূন্যস্থানে কিন্তু বসাবো সমান, এই কথাটা। কারণ এখানে সমান চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে যেহেতু সমান চিহ্ন রয়েছে তাহলে আমরা কি বসাবো? বসাবো সমান, ঠিক আছে। হয়ে গেল, অঙ্কটা শেষ, বোঝা গেল। চলো এবারে আমরা চলে যাব লাস্ট, এই সরি, নেক্সট শূন্যস্থানে। তো দেখো এবারে আমরা করব কত দাগেরটা? সি এর দাগের তিনেরটা। তো দেখো সি এর দাগের তিনে কি বলে দিয়েছে? সি এর দাগে তিনে বলে দিয়েছে একটি ট্রাপিজিয়ামের, তাহলে আমি আগে এঁকে ফেলি ট্রাপিজিয়াম, যা বলবে আমি শুধু এঁকে ফেলবো। এই হলো একটা ট্রাপিজিয়াম, এই হলো একটা ট্রাপিজিয়াম, নামও দিয়ে ফেলি এ বি সি ডি, এই হলো একটা ট্রাপিজিয়াম। এবারে দেখো বলে দিয়েছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের, সমান্তরাল বাহু মানে হলো এ বি আর ডিসি, সমান্তরাল বাহুদ্বয়ের, বুঝতেই পারছো এরা সমান্তরাল, এই যে দেখো এই যে এ বি আর কে ডিসি, বা সিডিও লিখতে পারি, যাই হোক। এ বি আর সিডি সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরল রেখা, ঠিক আছে, সমান্তরাল সরল রেখা, এই দুটো বাহুদ্বয়ের সমান্তরাল সরল রেখা আমি একটা আঁকলাম যার নাম হলো পি কিউ, ঠিক আছে। সমান্তরাল সরল রেখা অপর বাহুদ্বয়কে, অপর বাহুদ্বয় মানে হলো এডি আর বিসি কে কি বলে দিয়েছে? অপর দুটো বাহুদ্বয়কে ড্যাশ ভাবে বিভক্ত করে। কিভাবে বিভক্ত করে? এপি আর পিডি তার অনুপাত, আর বিকিউ আর কি কিউসি তাদের অনুপাত কি হয়? সর্বদা সমান হয়। যদি এরা দুজন সমান্তরাল হয় বা পি কিউ সমান্তরাল হয়, ডিসি আর পি কিউ যদি সমান্তরাল হয়, তাহলে কি হয়? এই বাহুটাকে আর এই বাহুটাকে কিভাবে বিভক্ত করবে? এদের দুজনের অনুপাত, আর এদের দুজনের অনুপাত কি হয়? সমান হয়। তাহলে সমান ভাগে বিভক্ত করবে বা সমানুপাতে বিভক্ত করবে, সমানুপাতে বিভক্ত করবে, তাই না? তাহলে শূন্যস্থানে কি বসবে? সমানুপাতে। তো দেখো এবারে আমরা করব 12 দাগের অঙ্কগুলো, যেগুলো এসে কিউ। তো দেখো 12 দাগের প্রথমেই আমরা করব একের দাগের অঙ্কটা। 12 দাগের একে দেখবে বলে দিয়েছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজে এডি বাই ডিবি ইজুকাল টু এ ই বাই ইসি এবং কোণ, আচ্ছা প্রথমে যে ত্রিভুজটা এঁকেছে সেটাকে দেখো আমি আগে এখানে এঁকে নিই, ঠিক আছে, তাহলে তো আমাদের সুবিধা হবে। তাহলে দেখো ত্রিভুজের নাম দেখো কি এ বি আর সি।
আচ্ছা, এখানে একটা সমান্তরাল সরলরেখা রয়েছে যার নাম হলো, দেখো কি বলে দিয়েছে, ডি এবং ই। ঠিক আছে, ডিই। এখানে যে কথাটা বলে দিয়েছে কিন্তু খুব ভালো করে দেখবে, দুটো কোণ, কোন দুটো কোণ সমান বলে দিয়েছে, দেখো আমি দেখো এখানেই লিখে রাখছি। যে দুটো কোণ সমান বলেছে তারা হলো এ ডিই, এই কোণটা, আর বইয়ের মধ্যে বলে দিয়েছে এ সি বি। ঠিক আছে, এই দুটো কোণ কি বলে দিয়েছে, সমান। অ্যান্সারে জানতে চেয়েছে এবিসি কি ধরনের ত্রিভুজ। দেখো এখানে অ্যান্সারে কি জানতে চেয়েছে, এই যে এবিসি ত্রিভুজটা রয়েছে না, এই যে এবিসি ত্রিভুজটা রয়েছে এটা কি ধরনের ত্রিভুজ, মানে কি সমবাহু না সমদ্বিবাহু না বিষমবাহু না সমকোণী, কি ধরনের ত্রিভুজ সেইটা আমাদের কাছে জানতে চেয়েছে। আরেকটা কথা দেখবে এখানে বলে দিয়েছে, সেটা হলো দেখবে বলে দিয়েছে এডি বাই ডিবি ইজুকাল টু, দেখবে কি বলে দিয়েছে, এ ই বাই ইসি। খুব ভালো করে এই জায়গাটা কিন্তু তোমরা বুঝবে। দেখো এইখানে যেহেতু দেখো বলে দিয়েছে যে এডি এবং ডিবির যা অনুপাত হবে, এ ই আর ইসি এর অনুপাত কি হবে, সমান হবে। দেখো বলেই দিয়েছে, দেখো এডি বাই ডিবির যা অনুপাত হবে সমান এ ই বাই ইসির ওই একই অনুপাত হবে। তাহলে এই অনুপাত দুটো কখন সমান হয়, তোমাদেরকে আমি বলেছি কখন সমান হয়, যখন এই বাহুটা মানে বিসি আর ডিই সমান্তরাল হয়, তাই না? যখন আমি কি বললাম, বিসি আর ডিই সমান্তরাল হয়, যখন বিসি সমান্তরাল ডিই হয়, তখনই তো আমরা বলবো যে এইটার এইটার অনুপাত এবং এইটার এইটার অনুপাত সমান, তাই না? আচ্ছা, এইবারে দেখো বইয়ের মধ্যে যে দুটো কোণ বলে দিয়েছে খুব ভালো করে খেয়াল করবে। কি কি দেখো বলে দিয়েছে, কোণ এডিই। কোণ এডিই মানে কোন কোনটা বলো তো? দেখো কোণ এডিই মানে হলো এই যে দেখো এই কোণটা, কোণ এডিই সমান সমান দেখবে বলে দিয়েছে কোণ এসিবি। আচ্ছা, এসিবি মানে কোন কোণটা, এসিবি। দেখো এসিবি মানে হলো এই দেখো এ সি বি মানে হলো এই কোণটা। এই দুটো কোণ দেখো বলে দিয়েছে সমান। এবারে জানতে চেয়েছে এই যে ত্রিভুজটা এ বি সি, এই ত্রিভুজটা কি ত্রিভুজ হবে। তাহলে এবারে খুব ভালো করে দেখবে, তোমরা ছোটবেলায় ক্লাস 7, 8-এ এইগুলো তো জেনেছো যে দুটো যদি সমান্তরাল সরলরেখা হয় এবং এখান থেকে যদি একটা ছেদককে টানা হয়, তাহলে এই কোণটাকে আর এই কোণটাকে কি কোণ বলে, বলো বলো বলো, এই দুটো কোণকে কি কোণ বলে, অনুরূপ কোণ বলে, তাই না? এই দুটো কোণকে কি বলে, অনুরূপ। আবার দেখবে এইটাকে আর এইটাকে বলা হয় কি, অনুরূপ, তাই না? তাহলে এইখানেও দেখো এই রেখাটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, আর এই রেখাটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, আর এই রেখাটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? তাহলে বলো এই কোণটা আর এই কোণটাকে আমরা কি কোণ বলবো, এই দুটো কোণকে আমরা কি কোণ বলবো, অনুরূপ কোণ, তাই না? বোঝা গেল? তাহলে এই কোণটাকে আর এই কোণটাকে বলবো অনুরূপ কোণ। আর দুটো অনুরূপ কোণ সর্বদা হয় সমান, মানে এই কোণটার যে মান হবে, যত ডিগ্রি হবে, এই কোণটাও ঠিক তত ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই কোণটার নাম কি বলো, এই কোণটার নাম হলো কিন্তু এ ডিই। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ এ ডিই ইজুকাল টু, এই কোণটার নাম আমি লিখবো, এই যে এই কোণটার নাম, এই কোণটার নাম কি, এই কোণটার নাম হলো কিন্তু এ বি সি, তাই না? এ বি সি। এই যে দেখো এই কোণটার নাম দেখো এ বি সি, এই যে এই কোণটার নাম। তাহলে এখানে আমি কি লিখবো, লিখবো কিন্তু কোণ এবিসি। কোণ এ বি সি এরা দুজন সমান, কারণ এরা দুজন কি, অনুরূপ কোণ, সেই জন্য সমান। অনুরূপ কোণ সর্বদা সমান হয়। ঠিক আছে, তাহলে এতদূর তোমরা আশা করি বুঝতে পারলে। এটা যদি 50 ডিগ্রি হয় এটাও 50 ডিগ্রি হবে, এরকম ব্যাপার আর কি। আচ্ছা, এইবারে দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো এইটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়াই ছিল। কি দেওয়া ছিল বইয়ের মধ্যে, দেখো বইয়ের মধ্যে দেওয়া ছিল এ ডিই ইজুকাল টু এ সি বি, এটা বইয়ের মধ্যে দেওয়া ছিল। তাই জন্য দেখো আমি পাশে লিখছি প্রদত্ত, প্রদত্ত মানে কি, দেওয়া আছে এটা বইয়ের মধ্যে। এইবারে দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো এই যে এডিই রয়েছে না, এখানে আমি আর এডিই লিখবো না। কি লিখবো বলো তো? আর আমি এডিই লিখবো না, আমি লিখবো এডিই ইজুকাল টু কত, এডিইও যা এবিসিও তাই। তাহলে আমি এডিই তার জায়গায় লিখতে পারি এবিসি। বোঝা গেল আমি কি বললাম? দেখো এডিই এই কোণটাও যা
এবিসি এই কোণটাও তো এই একই ইজুকাল টু দেওয়া রয়েছে, তাহলে আমি এডি এর মান কত লিখলাম এবিসি ইজুকাল টু এ সি বি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম খুব ভালো করে কিন্তু দেখবে কি পেলাম। যে জিনিসটা পেলাম সেটা হলো এবিসি আর এসিবি দুটোই সমান, এই জিনিসটা আমি পেলাম। কি পেলাম আবারও দেখো খুব ভালো করে দেখো কি পেলাম। যে জিনিসটা পেলাম সেটা হলো খুব ভালো করে দেখবে এবিসি, এবিসি মানে হলো এই যে এই কোণটা, আর দেখো রয়েছে এসিবি, এসিবি মানে হলো এই যে এই কোণটা, এই দুটো কোণ সমান, এই জিনিসটা কিন্তু আমরা পেলাম, তাই না? তাহলে এবারে বলো এই দুটো কোণ যদি হয় সমান মানে ভাবো এটা যদি হয় তোমার 50 ডিগ্রি, এটাও হবে তোমার 50 ডিগ্রি, এরকম ব্যাপার আর কি, বোঝা গেল? এটা যদি হয় তোমার 60 ডিগ্রি, এটা যদি হয় তোমার 60 ডিগ্রি, বা এটা যদি হয় ভাবো তোমার, ভাবো আমি ধরে নিচ্ছি এটা হলো 70 ডিগ্রি, তাহলে এইটাও হবে কি 70 ডিগ্রি। বোঝা গেল কি বললাম? তাহলে এই দুটো কোণ কি হচ্ছে সমান হচ্ছে, এই যে এইটা এই কোণটা আর কোন কোণটা, এই যে এই দুটো কোণ সমান। তাহলে এই দুটো কোণ যদি হয় সমান তাহলে মনে রাখবে খুব ভালো করে, এই দুটো কোণ যদি হয় সমান তাহলে এই দুটো বাহু, এই যে এই বাহুটা আর এই বাহুটাও হয় সমান। বোঝা গেল? দেখো আমি এখানে বলছি, ভাবো আমি এখানে একটা ত্রিভুজ আঁকছি, ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা যদি হয় সমান তাহলে এই বাহুটা আর এই বাহুটাও হয় সমান। ভাবো এইটা যদি হয় তোমার 50 ডিগ্রি আর এটাও হলে ভাবো 50 ডিগ্রি যদি হয়, তাহলে এরা এই দুটো বাহু সমান হবে, মানে এটা 7 সেমি, এটাও ভাবো 7 সেমি, এরকম সমান হবে। বোঝা গেল? তাহলে আমরা কি পেলাম এখান থেকে বলতে পারি এবি, এবি আর সমান হবে কি, এই দেখো এসিটা হবে কিন্তু সমান। তাহলে ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাকে আমরা কি ত্রিভুজ বলি? বলি কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। কি বলি তাকে আমরা? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বলেছে না ত্রিভুজটা কি রকম ধরনের ত্রিভুজ হবে? তাহলে ত্রিভুজটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেল? তাহলে অ্যান্সারে তোমরা লিখবে যে বলেছে না যে এবিসি ত্রিভুজটি কি ধরনের, তো তোমরা লিখবে এবিসি ত্রিভুজটি হবে সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেল? হয়ে গেল একের দাগেরটা, মুছে দেব, চলে যাব দুয়ের দাগে। দেখো এবারে আমরা করব 12 দাগের দুয়েরটা। তো দেখো 12 দাগের দুইয়ের ছবিটাকে আমি অলরেডি এখানে এঁকে ফেলেছি। 12 দাগের দুইয়ে দেখবে বলে দিয়েছে পাশের চিত্রে এডি সমান্তরাল বিসি। তাহলে দেখো এখানে বলে দিয়েছে এই যে দেখো এই এডি আর এই যে বিসিটা হলো কি সমান্তরাল। তাহলে আমি এখানে লিখতে পারি ডিই আর বিসি হলো কি সমান্তরাল, বলেই দিয়েছে। আচ্ছা আর কি বলে দিয়েছে? বলে দিয়েছে এডি ইস টু ডিবি 3:5। তাহলে দেখো এখানে কি বলছে খুব ভালো করে দেখবে, এডি ইস টু বিডি কি বলে দিয়েছে 3:5। তার মানে আচ্ছা তার মানে পরে আমি বলছি, তারপরে দেখবে বলে দিয়েছে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল ও সিডিই এর ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে। খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো এইখানে বলে দিয়েছে এডি আর ডিবি ইস টু করে বলে দিয়েছে, তার মানে এডি মানে কত? এডি মানে হলো তোমার 3। তাহলে এডি মানে কোন জায়গাটা, এই দেখো এইটুকুনি হলো এডি, সেটা হলো কত 3। আর দেখো বলে দিয়েছে ডিবি, ডিবির মান কত 5, তাহলে ডিবি মানে এইখান থেকে এতটা, এটা হলো কত 5, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি, এরা দুজন যদি সমান্তরাল হয়, এই যে ডিই আর বিসি যদি সমান্তরাল হয় তাহলে আমরা কি বলতে পারি? বলতে পারি এই ডি এডির মান এডি বাই আমরা কি বলতে পারি ডিবির যা অনুপাত হবে, ডিবির যা অনুপাত হবে এই যে এই এবং এই যে ই থেকে সি এর তাই অনুপাত হবে, তাই তো ই সি এর ওই একই অনুপাত হবে। আচ্ছা এবারে আমরা কি বসাবো দেখো এখানে, তাহলে এডি মানে কত, এই যে দেখো এ থেকে ডি অবধি কত 3, তাই তো? তাহলে এই এডির জায়গাতে আমি লিখবো 3, ডিবির জায়গাতে কত লিখবো, এই দেখো ডিবি মানে কত, এই যে দেখো ডি থেকে বি অবধি কত, ডি থেকে বি অবধি 5, তাহলে আমি এখানে কত লিখবো 5। আচ্ছা এখানে দেখো লিখবো এই আর এখানে লিখবো কি ইসি, তাই তো? তাহলে আমরা এই এই সমান সমান কত পেলাম 3 এবং ইসি সমান সমান পেলাম 3। এই সমান সমান 3 মানে হলো এই যে দেখো এ থেকে এই তার মানও হবে 3, আর এই যে দেখো ইসি সেটা কত 5, তাহলে দেখো ইসি মানে বুঝতে পারছো তো, এই দেখো ই থেকে সি পর্যন্ত এইটা হবে 5। আমরা তো জানি যে এরা দুজন যদি সমান্তরাল হয় তাহলে এইটা আর এইটার যে অনুপাত হবে, এইটা আর এইটার অনুপাত কত 3:5। তাহলে এইটা এই যে এই যে দেখো এ ই আর ইসি তার অনুপাত হবে কত 3:5।
বোঝা গেল? এইবারে দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমাদের কাছে দেখবে জানতে চেয়েছে ত্রিভুজ ADE র ক্ষেত্রফল আর CDE র ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে? তাহলে দেখো আমরা এরকমভাবে লিখব, কার ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে আমি এরকমভাবে লিখব। ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল, ঠিক আছে? ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল ইস টু, তাহলে আমি দেখো এবারে কি লিখবো? ত্রিভুজ ADE মানে বুঝতে পারছো তো কোন ত্রিভুজটা? এই যে দেখো, এই যে এই ত্রিভুজটা ADE। আর দেখো বলে দিয়েছে CDE মানে কোন ত্রিভুজটা বলো তো? এই দেখো, CDE মানে হলো তোমার এই ত্রিভুজটা, ADE মানে হলো এই যে এইটা, আর CDE মানে হলো এইটা। এই দুটো ত্রিভুজের কি জানতে চেয়েছে? ক্ষেত্রফল। তাহলে দেখো আমি এখানে লিখবো ত্রিভুজ CDE এর ক্ষেত্রফল, এদের ক্ষেত্রফলের কি জানতে চেয়েছে আমার কাছে? অনুপাত। তাহলে দেখো আমি এখানে অনুপাতের চিহ্ন দিয়ে রেখেছি। আচ্ছা, এবারে আমরা ক্ষেত্রফল বের করব, ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল। আচ্ছা, এবারে ত্রিভুজটাকে না তোমরা এইভাবে ভাববে, কিন্তু ত্রিভুজ দুটো দেখো ADE দেখো ADE কেমন ভাবে রয়েছে? এই দেখো ADE, ঠিক আছে? ADE, ঠিক আছে? এই হলো ADE এর ভূমি হলো AE। এই দেখো AEটা হলো কি? ভূমি, মনে রাখবে AE হলো ভূমি। আর আরেকটা যে ত্রিভুজ বলেছে না, খুব ভালো করে দেখবে, আরেকটা যে ত্রিভুজ এই যে CDE, খুব ভালো করে দেখবে, এই দেখো CDE, তার ভূমি হলো কি? ইসি। তার ভূমি হলো কি? ইসি। তাহলে বুঝতে পারলে তো ভূমি কোনটা? ত্রিভুজ ADE, এই যে ত্রিভুজ দেখো, এই যে ত্রিভুজ ADE র যেটা রয়েছে তার ভূমি হলো এইটা, এটা হলো ভূমি, এই জায়গাটা। ঠিক আছে? এই জায়গাটা ভূমি। আবার এই ত্রিভুজটারও ভূমি হলো কোন জায়গাটা? এই জায়গাটা। তাহলে ভূমিগুলো বুঝতে পারলে তো? আচ্ছা, এবারে দেখো দুটো ত্রিভুজেরই ভূমি কিন্তু একই লাইনের ওপর রয়েছে, দেখো তাই না? দুটো ত্রিভুজ যেটা রয়েছে, দুটো ত্রিভুজেরই খুব ভালো করে দেখবে, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা দুজনেরই ভূমি দেখো একই সরল রেখায় অবস্থিত। এবং এই দুটো ত্রিভুজের আরেকটা মিল আছে, কি বলতো? দুজনেরই মাথাটা একই জায়গায় গিয়ে মিলিত হয়েছে, দেখবে? দেখো, দুজনেরই মাথা মানে শীর্ষবিন্দু, দেখো এইটারও দেখো শীর্ষবিন্দু ডি, এটা হলো মাথা। আবার দেখো এরও মাথা দেখো ডি। তাহলে এইটা ভূমি কিন্তু, এইটা ভূমি এবং ওর মাথা কোথায় এসে যুক্ত হচ্ছে? ডি তে। আবার দেখো এইটা ভূমি, এর দেখো এই মাথাটা কোথায় এসে যুক্ত হচ্ছে? ডি তে। তার মানে ডিটা হলো কি? সাধারণ শীর্ষবিন্দু, ডিটা হলো সাধারণ শীর্ষবিন্দু, আর ভূমি হলো এরা দুজন। আচ্ছা, এবারে আমি ধরে নেব এদের, যদি এরকম হয় যে একই সরল রেখা মানে ভূমিটা একই সরল রেখায় অবস্থিত এবং মাথার যে শীর্ষবিন্দু সেটা যদি একই হয়, তাহলে ওদের দুটো ত্রিভুজেরই উচ্চতা সেম হবে, একদম একই হবে দুজনের উচ্চতা। বোঝা গেল? মানে দুজনের উচ্চতা কেমন হবে? এই যে দেখো, এই তো এরকম হবে। আমি দেখো এখানে, এই দেখো এটার উচ্চতা যা হবে, এইটার উচ্চতাও ওই একই হবে। বোঝা গেল? আমি যদি এইটার উচ্চতাকে ধরে নিই এক্স, তাহলে এইটার উচ্চতা কত হবে? হবে কিন্তু এক্স। বোঝা গেল? দুজনেরই উচ্চতা হবে কি? এক্স। বোঝা গেল? তাহলে চলো আমি কি লিখবো? খুব ভালো করে দেখবে ADE এর ক্ষেত্রফল। তাহলে ADE এর ক্ষেত্রফলের সূত্র কি? 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হলো সূত্র। ঠিক আছে? তাহলে একইভাবে এখানেও হবে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে বলো এবারে আমরা কি লিখবো এখানে? দেখো দুটো সাইডেই 1/2 1/2 কেটে যাবে, এই যে ইস টুর দুটো সাইডেই দেখো রয়েছে 1/2 1/2 কেটে গেল। ভূমির জায়গায় কি বসাবো? দেখো এখানে ভূমি কি রয়েছে? ভূমি হলো, ভূমির মাপ হলো কিন্তু 3, তাই না? তাহলে এখানে আমি ভূমির জায়গায় কত লিখবো? 3 লিখবো। ভূমিটা কি? ভূমির নাম হলো AE, আর AE এর মাপ হলো 3। উচ্চতায় কত লিখবো? এর উচ্চতাটা দেখো, এই যে এইটা, এই যে দেখো এক্সটা, এইটা হলো উচ্চতা। উচ্চতাটা কত? এক্স ইস টু, আবার দেখো ভূমি, এবারে দেখো এই যে এইটার ভূমি সিডিই, সিডিই এর ভূমি কি? এই যে দেখো ইসি, ইসি, যার মাপ হলো 5, ইনটু উচ্চতার জায়গায় কি লিখবো? এই দেখো উচ্চতা হলো, এই দেখো উচ্চতা হলো এক্স। তাহলে কি লিখবো? এক্স লিখবো। দুটো সাইডেই কি কি কেটে যাবে? এক্স এক্স কেটে যাবে, তাহলে পড়ে থাকছে 3:5। তাহলে এখানে আমরা কি লিখবো উত্তরে? 3:5। তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। বোঝা গেল? এই হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো 2 এর দাগেরটা হয়ে গেল কমপ্লিট। এইবারে আমরা করব 3 এর দাগেরটা।
তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা। 3-এর দাগের ছবিটাকে দেখবে আমি এখানে এঁকে ফেলেছি, যেখানে দেখবে বলে দিয়েছে, খুব ভালো করে বলে দিয়েছে, দেখো এলএম আর এবি কিন্তু সমান্তরাল, ঠিক আছে? সমান্তরাল এখানে বলেই দিয়েছে, এলএম আর সমান্তরাল এবি। তারপরে দেখবে কি বলে দিয়েছে, এএল এর মান হলো, এএল, এএল মানে তোমরা বুঝতে পারছো তো, এই যে দেখো, এই দেখো এল থেকে এই যে এইটার মান দেখো বইয়ের মধ্যে কি বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু x-3। আচ্ছা, তারপরে দেখবে এসির মান বলে দিয়েছে কত, 2x। তার মানে এই যে দেখো এ থেকে পুরো সি এর মান কত হলো 2x, ঠিক আছে? মনে রাখবে এসির মান হলো 2x, আমি এখানে লিখে রাখছি, হ্যাঁ, এসি ইজ ইকুয়াল টু 2x। আচ্ছা, এরপরে দেখবে বলে দিয়েছে বিএম সমান সমান x-2, বিএম, এই যে দেখো বি থেকে এম, এটার মান হলো কত, x-2, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখবে বলে দিয়েছে বিসি, তার মানে পুরো বি থেকে সি পর্যন্ত মাপ হলো কত, বি থেকে সি পর্যন্তর মাপ হলো কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 2x+3, ঠিক আছে? আচ্ছা, এবারে এটাকে দেখো আমরা কিভাবে করব, আমরা সূত্রটা কি জানি, এই যে সিএল, দেখো আমরা কি জানি, সিএল বাই এল এ বা এএল এর যা অনুপাত হবে সিএম থেকে এমবি এর ওই একই অনুপাত হবে। এবারে দুটোর সঙ্গেই না আমি এক যোগ করব, এইটার সঙ্গে এক যোগ করব, এটার সঙ্গে এক যোগ করব, মানে সিএল বাই এএল তার সাথেও আমি এক যোগ করব, আবার সিএম বাই এমবি তার সাথেও আমি কি করব, এক যোগ করব, দুজনের সঙ্গেই কি করলাম আমি এক করে যোগ করলাম। এবারে দেখো আমরা কি করব, লসাগু করব, লসাগু কি হবে, এএল, তাহলে দেখো এখানে একের নিচে কিছু নেই মানে কি এক, তাহলে দেখো এক দিয়ে আমি সিএল কে গুণ করলে কি পাবো, সিএল, এএল এর সঙ্গে এক গুণ করলে কি পাবো, এএল পাবো, বোঝা গেল? আবার দেখো তোমরা এই সাইডে দেখবে খুব ভালো করে, নিচে কিছু নেই মানে কি এক। আচ্ছা, তাহলে লসাগু কি হবে, এমবি, কোনাকুনি গুণ করি, হ্যাঁ, একের সঙ্গে সিএম কে গুণ করলে সিএম, এমবির সঙ্গে এককে গুণ করলে এম বি, ঠিক আছে? তাহলে এবার তোমরা আমাকে বলবে সিএল আর এএল যোগ করলে কত হবে, এই যে দেখো সিএল আর এএল যোগ করলে কত হবে, এই পুরো সি থেকে এ মানে কি এসি। আবার খুব ভালো করে দেখবে নিচে এএল যেমন আছে থাক। আবার দেখো সিএম আর এমবি যোগ করলে কত হবে, এই দেখো সিএম আর এম থেকে বি, এমবি যোগ করলে কত হবে, সিএম আর এমবি যোগ করলে হবে বিসি বা সিবি বাই এমবি, বোঝা গেল? এবারে চলো আমরা মান বসাবো। কি মান বসাবো, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো এখানে দেখো এসির জায়গায় কত বসাবো, এই দেখো এসি ইজ ইকুয়াল টু 2x রয়েছে, তাহলে এসির জায়গাতে আমি কি বসাবো, 2x বাই এএল এর জায়গাতে কত বসাবো, এএল এর মান আমরা জানি x-3, ঠিক আছে? আচ্ছা, বিসির জায়গাতে কত বসাবো, এই দেখো 2x+3, আর এমবির জায়গাতে কত বসাবো, এই যে দেখো এমবির মান হলো x-2। এবারে আমরা কোনাকুনি গুণ করব, হয়ে যাবে। যেমন দেখো এইটার কোনাকুনিতে কি রয়েছে, এই যে x-2 এর কোনাকুনিতে, আমি এই দিকটাকে মুছে দিয়ে এবারে করছি, হ্যাঁ, তাহলে দেখো কোনাকুনিতে রয়েছে, এখানে দেখো আমি লিখে করছি, এখানে 2x এর সাথে গুণ হবে x-2, আবার এই যে দেখো এইটার কোনাকুনিতে কে রয়েছে, এইটা, মানে ভাবো এই যে x-3 এর কোনাকুনিতে কে রয়েছে, এইটা, তাহলে দেখবে এখানে কি লিখবো আমরা, x-3 তার সাথে গুণ হবে কত, এই যে এইটা গুণ হবে 2x+3। তাহলে চলো এবার গুণ করি, করলে দেখি কত হয়। তাহলে গুণ করলে দেখো এখানে হবে 2x দিয়ে x কে গুণ করলে হবে 2x এর স্কোয়ার, 2x দিয়ে 2 কে গুণ করলে কত হবে, 4x, আবার দেখো x দিয়ে 2x কে গুণ করলে হবে 2x এর স্কোয়ার, আবার x দিয়ে 3 কে গুণ করলে হবে 3x, 3 দিয়ে 2x কে গুণ করলে কত হবে, -6x, আর দেখো 3 দিয়ে 3 কে গুণ করলে হবে কিন্তু তোমার 9, তাই না? তাহলে এখান থেকে দেখো আমরা কি কি পাচ্ছি, খুব ভালো করে দেখবে, 2x² -4x যেমন আছে আছে, প্লাস দেখো 2x², তাহলে 3x থেকে 6x বিয়োগ গেলে হবে কি -3x, আর -9 যেমন আছে আছে। এবার সব x যুক্ত পদগুলোকে বাঁদিকে করব, সবাইকে, সবাইকে আমরা কোন দিকে করব, বাঁদিকে করব। তার মানে দেখো 2x² যেমন আছে আছে, 2x² যেমন আছে আছে, দেখো 2x² যেমন আছে আছে, -4x যেমন আছে আছে, 2x² এই সাইডে আসলে -2,
কি হবে এক্স এর স্কোয়ার, মাইনাস 3x এই সাইডে আসলে প্লাস 3x, আর এইদিকে কি থাকছে -9। তাহলে কি কি কাটবে দেখো, -2x² প্লাস 2x² আর -4x থেকে প্লাস 3x করলে কি হবে, হবে -x ইজুকাল টু এই সাইডে দেখো কি রয়েছে, রয়েছে কিন্তু দেখো -9, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইজুকাল টু কত পেলাম, 9 পেলাম, তাই না? তাহলে দেখো আমাদের কাছে জানতে কি চাইছে, x এর মান কত। হয়ে গেল, x এর মান নির্ণয় করে ফেললাম তো। x ইজুকাল টু কত পেলাম আমরা, x ইজুকাল টু পেলাম 9, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। হয়ে গেল আমাদের কতটা, তিনেরটা। চলে যাবো এবারে চারের দাগে। তাহলে দেখো এবারে আমরা করব কিন্তু চারের দাগের অঙ্কটা, ছবিটা কিন্তু দেখো আমি পাশে এঁকেই রেখেছি। দেখো পাশের ছবিতে দেখবে বলে দিয়েছে প্রথমেই ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল পি কিউ। আচ্ছা তাহলে আমি আগে এইটুকুনিকে লিখে রাখি, হ্যাঁ, ডিই সমান্তরাল পি কিউ এটা বলে দিয়েছে। আচ্ছা তারপরে দেখবো সমান্তরাল বিসি লেখা আছে, আমি আর লিখছি না। এডি ইজুকাল টু 3 সেমি, এডি মানে তোমরা বুঝতে পারলে এই যে এইখান থেকে এতটা হলো কত, 3 সেমি। আচ্ছা তারপরে দেখো আর কত কি কি সেমি বলে দিয়েছে, খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো এডি বলে দিয়েছে 3 সেমি, খুব ভালো কথা। আচ্ছা তারপরে দেখবে বলছে ডিপি এক্স, তাহলে ডিপি ডিপি মানে হলো এই যে ডিপি হলো এক্স। তারপরে দেখবে আর কি বলছে, পিবি হলো 4, তাহলে এই দেখো এই হলো পিবি কত, 4 সেমি বলে দিয়েছে। তারপরে দেখবে আর কি বলছে, এই 4 সেমি, এই যে এই হলো কত, 4 সেমি, খুব ভালো কথা। এই হলো 4 সেমি, ইকিউ হলো 5 সেমি, এই হলো ইকিউ, সেটা কত বলে দিয়েছে দেখো, 5 সেমি। তাহলে বলে দিয়েছে কিউ সি ওয়াই, কিউ সি মানে হলো এইটার মান হলো কত, ওয়াই। এবারে এক্স আর ওয়াই এর মান আমাদের কাছে জানতে চেয়েছে, তাহলে আমরা এক্স আর ওয়াই এর মান বের করব। তো এইখানে দেখো দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, দুটো ত্রিভুজ। প্রথম ত্রিভুজের নাম হলো, খুব ভালো করে দেখবে, এ পি কিউ। দেখো এ পি কিউ দেখতে পেয়েছো, এ পি কিউ। আমি এই দাগটাকে মুছে দিচ্ছি তাহলে আরো তোমাদের বুঝতে সুবিধা হবে, দেখতে পাচ্ছ তো এপি কিউ। তাহলে আমরা এখানে এরকম ভাবে লিখতে পারি, ত্রিভুজ এপি কিউ থেকে পাই। তাহলে খুব ভালো করে দেখবে, ত্রিভুজ এপি কিউ থেকে আমরা পাই, তাহলে এরা আর এইটা সমান্তরাল দেখো বলে দেওয়াই রয়েছে। তাহলে সমান্তরাল হলে আমরা কি বলতে পারি, সমান্তরাল হলে আমরা বলতে পারি এই যে এডি, আমরা কি বলতে পারি, এডি বাই এই যে ডিপি, ডিপি ইজুকাল টু এই যে এই বাই ই কিউ, এই বাই কি ই কিউ। এবারে চলো আমরা মানগুলোকে বসিয়ে ফেলি তো। তাহলে এডির জায়গায় কত বসাবো, এডির মান হলো কিন্তু 3, 3 বসাবো। ডিপির জায়গায় কত বসাবো, এক্স, ডিপির জায়গায় বসাবো এক্স। আচ্ছা এর জায়গায় কত বসাবো, এই যে এ থেকে ই, তার মান হলো দেখো 4, চলো 4 বসাবো। ই কিউ এর জায়গায় কত বসাবো, এই দেখো ই কিউ এর মান হলো কিন্তু 5। তাহলে চলো আমাদের এক্স এর মানটা কত পাই দেখবো, এক্স এর সঙ্গে 4কে গুণ করব 4x, 3 আর 5কে গুণ করব 15। তাহলে দেখো 4টা গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে হবে ভাগ। তাহলে 15/4, তাহলে এক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। একটা উত্তর কিন্তু আমাদের হলো, সেটা হলো এক্স আর ওয়াই এর মান জানতে চেয়েছে, আমি কিন্তু এক্স এর মান বের করে ফেললাম। ঠিক আছে, চলো এইবারে আমরা ওয়াই এর মান বের করব, ওয়াই এর মান বের করব। এইবারে আমি পুরো ত্রিভুজ এবিসি কে নেব, ঠিক আছে। আর এই ত্রিভুজের এই লাইনটাকে মুছে দিচ্ছি, এই লাইনটাকে মুছে দিলাম। তাহলে এখানে আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, বেশ বড় একটা ত্রিভুজ, তার নাম হলো এ বি সি, তাই তো, ত্রিভুজ এবিসি। তাহলে এবারে আমরা কি লিখবো, ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এ বি সি থেকে পাই। তাহলে বইয়ের মধ্যে দেখবে বলেই দিয়েছে বিসি আর ডিই সমান্তরাল। তাহলে আমরা অনুপাতটা কি লিখবো, এ থেকে ডি পাই, এই যে ডি থেকে, আমি এগুলোকে মুছে দিই, হ্যাঁ। তাহলে ডি থেকে বি, ডিবি। আবার দেখো আমি এখানে কি লিখবো, এই বাই, এই বাই কত লিখবো, এই যে এই বাই ইসি, তাই না? এবারে চলো মানগুলোকে আমরা বসাবো, খুব ভালো করে দেখবে। এডির জায়গায় কত লিখবো, 3 লিখবো, এডির জায়গাতে আমরা লিখবো কত, 3 লিখবো। ডিবির জায়গাতে কত লিখবো, এই দেখো ডি থেকে বি, ডি থেকে বি লিখবার সময় কিন্তু আমরা খুব ভালো করে দেখবো। দেখো ডি থেকে এই যে এইখানে যেটা ছিল না পি, ডি থেকে পি এর মান কত, এক্স।
আর পি থেকে বি এর মান কত? 4। তাহলে পুরো ডি থেকে বি এর মান কত? এক্স প্লাস 4, তাই না? তাহলে কত হবে? এক্স প্লাস 4। বোঝা গেল এই জায়গাটা? আচ্ছা, আবার দেখো এই জায়গাটা তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে রয়েছে ইসি, তাই তো? কি লেখা রয়েছে? ইসি। ইসি মানে কোন জায়গাটা? এই দেখো, ই থেকে শুরু করে সি। আচ্ছা, ই থেকে শুরু করে এইখানে এই যে কিউ ছিল, সেইটুকুনির মান কত? ই থেকে এই কিউ এর মান কত? 5। আবার কিউ থেকে এই সি এর মান কত? ওয়াই। তাহলে পুরো ই থেকে শুরু করে সি এর মান কত হবে? দেখো, ই থেকে শুরু করে এইটুকুনি হলো কত? 5। এবং এই জায়গাটা থেকে আবার এই জায়গাটুকুনি কত? ওয়াই। তাহলে আমরা কি লিখবো? এইরকম 5 প্লাস ওয়াই। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো আমি এবারে এই জায়গাগুলোকে মুছে দিই, দিয়ে করি। তাহলে দেখো এবারে কেমন হচ্ছে। কোনাকুনি আমরা গুণ করব। আচ্ছা, এর জায়গায় তো আমাকে মান বসাতে হবে না? সরি, এই জায়গাটা এর জায়গায় মানটা বসানো হয়নি। এর মান কত? এই যে দেখো, এ থেকে ই পর্যন্ত কত? 4। এখানে আমরা 4 বসাবো। তাহলে দেখো, কোনাকুনি গুণ করে দিই। এই দেখো, 4 এর সঙ্গে আমি এইটাকে গুণ করি। 4 এর সাথে আমি কাকে গুণ করব? এক্স প্লাস 4 কে। এক্স প্লাস 4। আর আমরা 3 এর সাথে কাকে গুণ করব? এই জায়গাটাকে। 3 এর সঙ্গে আমি গুণ করব 5 প্লাস ওয়াই কে। তাহলে কত হচ্ছে? দেখো, 4 দিয়ে আমি এক্স কে গুণ করলে 4x, 4 দিয়ে আমি 4 কে গুণ করলে 16, 3 দিয়ে 5 কে গুণ করব 15, 3 দিয়ে ওয়াই কে গুণ করব, করলে কত হবে? 3y। তাহলে আবার দেখো, এখানে রয়েছে 4 ইন্টু ইন্টু এক্স এর জায়গাতে কত বসাবো? এক্স এর মান এই যে দেখো দেওয়া রয়েছে, কত? 15/4। ঠিক আছে, প্লাস 16। নিচে 4 উপরে 4 কেটে গেছে, এটা কিন্তু গুণ চিহ্ন, হ্যাঁ? তারপরে দেখো 15 প্লাস 3y। তাহলে তোমরা বুঝতে পারলে তো, এই এক্স এর জায়গাতে আমি এক্স এর এই মানটাকে বসালাম। ঠিক আছে, তাহলে এবারে দেখো, পড়ে থাকছে 15 প্লাস 16। এই 15টা এই সাইডে আসলে কি হবে? -15 হবে। আর এখানে কত? 3y। তাহলে কাটবে কি কি? 15 আর 15 কেটে যাবে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো, কিন্তু খুব ভালো করে দেখবে, তিনটা কি রয়েছে আমি এখানে লিখছি, হ্যাঁ, 3y ইজুকাল টু 16। তাহলে দেখো, তিনটা কি রয়েছে? গুণ রয়েছে। এই সাইডে চলে গেলে কি হবে? 16 নিচে বসে যাবে, ভাগ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। পাশে আমরা লিখে দেবো কিন্তু অ্যান্সার বলে। তাহলে দেখো, আমরা এক্স এর মানও পেয়ে গেছি। এক্স এর আমরা মান কত পেয়েছি? দেখবে আমরা এক্স ইজুকাল টু কত পেয়েছি? 15/4। আর ওয়াই ইজুকাল টু আমি কত পেলাম? পেলাম কিন্তু 16/3। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো এবারে আমরা চলে যাব লাস্ট অঙ্ক 5-এর দাগে। ঠিক আছে? তো দেখো, এবারে আমরা করব 5-এর দাগের অঙ্কটা। তো দেখো, 5-এর দাগের অঙ্কের ছবিটাকে এখানে আমি এঁকে ফেলেছি। এখানে দেখো, প্রথমেই বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, ডিই আর বিসি সমান্তরাল। তো এই কথাটাকে আমি আগে লিখে নিই, হ্যাঁ। ডিই আর বিসি হলো সমান্তরাল। এবারে দেখো বলে দিয়েছে, তাহলে ডিই আর বিসি দেখো বলে দিয়েছে সমান্তরাল। আর এখানেও দেখবে একটা লাইন রয়েছে, সেই লাইনটার নাম হলো বিই। আচ্ছা, যাই হোক। তো এইখান থেকে না আমি আগে যে কাজটা করব, এই লাইনটাকে আগে আমি মুছে দিই। এই লাইনটা আর এই লাইনটা মোছা থাক, পরে এই দুটো নিয়ে কথা হবে। তাহলে এখানে আমি যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, ত্রিভুজ এ বি সি, এই একটা আমি ত্রিভুজ দেখতে পাচ্ছি। তাহলে আমি এখানে আগে প্রথমে লিখবো ত্রিভুজ এ বি সি থেকে পাই। তাহলে যেহেতু আমরা বলতে পারি এই দুটো সমান্তরাল, তাহলে আমি কি বলতে পারি? এ থেকে ডি, এডি বাই, আমরা কি বলতে পারি? ডিবি। তাই তো? আবার দেখবে এই, আমরা কি বলতে পারি? এই বাই কি? ইসি। তাহলে এবারে দেখো, বইয়ের মধ্যে আমাদের কাছে কি বলে দিয়েছে? এডি বাই ডিবি 2/1। এই যে এডি বাই ডিবির মান দেখো কত বলে দিয়েছে? 2/1। বোঝা গেল? তার মানে আমরা কি পেলাম? তার মানে হলো, দেখো, এডি বাই ডিবি যদি হয় 2/1, তাহলে এইটারও মান কত হবে? 2/1, তাই না? এইটা যদি হয় 2/1, তাহলে এইটাও কত হবে? 2/1। তার কারণ এরা দুজন তো সমান্তরাল। আমরা জানি কি, এইটা আর এইটার যে অনুপাত হয়, এইটার আর এইটার ওই একই অনুপাত হয়। এইটা আর এই যে এই দেখো, এডি আর ডিবির যা অনুপাত হবে, এ ই আর ই সি এর ওই একই অনুপাত হবে। তাই না? এটা তো আমরা জানি সবাই। এইবারে দেখো কি বলেছে। এইবারে আমরা কি করব? এইটাকে না জুড়ে দেবো। এইটাকে আমি জুড়ে দিচ্ছি। এবং
এইটাকেও দেখো আমি জুড়ে দিচ্ছি, আর আমি এই দুটো লাইনকে মুছে দিচ্ছি, এই দুটো লাইনকে এবারে দেখো আমি মুছে দিচ্ছি। তাহলে এবারে আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি সেই ত্রিভুজটার নাম হলো, খুব ভালো করে দেখবে, এ এক্স সি। দেখতে পেয়েছ? এ এক্স সি দেখতে পেয়েছ তো? এ এক্স সি, যার এই যে দেখো বিই, যার বিই সমান্তরাল এক্স সি, তাই তো? খুব ভালো করে তাহলে এবারে দেখবে। তাহলে এবারে আমরা কি লিখবো? ত্রিভুজ। এবারে এই ত্রিভুজটার নাম কি? এ এক্স সি। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এ এক্স সি একে পাই বলে দেখো আমরা এবারে লিখবো। তাহলে কি কি সমান হবে দেখো, এই যে এ থেকে বি এর যা মাপ হবে, এ থেকে বি এর যা মাপ হবে, এটাকে আমি মুছে দিই, হ্যাঁ। তাহলে দেখো এ থেকে বি এর যা মাপ হবে, তাহলে আমরা এখানে কি লিখবো? এ বি বাই, তাহলে এ থেকে বি এবং বি থেকে এই এক্স, দেখো এই বি থেকে এই এক্স, তাহলে আমরা কি বলতে পারি? এইটা বোঝা গেল তো? তাহলে আবারও দেখো বলছি, এ থেকে বি এবং বি থেকে এক্স এর যা অনুপাত হবে, এ থেকে ই, এ থেকে ই এবং এই যে দেখো ই থেকে সি এর তাই অনুপাত হবে, ই থেকে সি এর ওই একই অনুপাত হবে। তাহলে আবারও দেখো বলছি আমি, এ থেকে বি এর যা অনুপাত হবে, এ বি আর বি এক্স এর যা অনুপাত হবে, এ ই এবং ই সি এর ওই একই অনুপাত হবে। এবারে আমরা কি করব দেখো, খুব ভালো করে দেখবে, উভয় পক্ষের সঙ্গে না এক এক যোগ করে দিই। এইটার সাথে একবার এক যোগ করে দিই, আবার দেখো এইটার সাথে, এই যে এইটার সাথে না একবার এক যোগ করে দিই। তাহলে এক যোগ করলে কেমন হবে ব্যাপারটা দেখবে, এর নিচে কিছু নেই মানে কি এক, লসাগু কত? বি এক্স, তাই তো? তাহলে কোনাকুনি গুণ করি, একের সঙ্গে এ বি গুণ করলে কি হবে? এ বি প্লাস বি এক্স এর সঙ্গে এক গুণ করলে কি হবে? হবে বি এক্স। আবার একইভাবে তোমরা দেখবে এর নিচে কিছু নেই মানে কি এক, ইসি আর একের লসাগু কি হবে? ইসি। তাহলে এবারে একের সাথে ইসি গুণ করলে কি হবে? একের সাথে একের সঙ্গে সরি এ ই গুণ করলে কি হবে? একের সাথে এ ই গুণ করলে এ ই প্লাস ইসি এর সঙ্গে এক গুণ করলে কি হবে? হবে কিন্তু ইসি। ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে এবারে কি পাচ্ছি, খুব ভালো করে কিন্তু দেখবে। এখানে দেখো লেখা রয়েছে এ বি প্লাস বি এক্স, তাহলে দেখো এ বি আর এখানে দেখো কি রয়েছে? বি এক্স। তাহলে এ বি আর বি এক্স কে টোটাল আমি কি বলতে পারি? এ থেকে এক্স। তাহলে কি বলতে পারি আমি? এ থেকে এক্স। আর নিচে যেমন বি এক্স আছে থাক। বোঝা গেল? যে এবারে এই দুটোকে আমরা যোগ করব, তাহলে এখানে আমরা মান বসাবো। দেখো এখানে এ ই রয়েছে, এ ইর জায়গায় আমি কত বসাবো? এই দেখো এ থেকে ই এর মান কত? দেখো 2, দেখতে পেয়েছো? এ থেকে ই এর মান দেখো 2 এবং ই সি এর মান কত? এই দেখো ই থেকে সি এর মান দেখো কত? 1। আর নিচে দেখো এখানে কত রয়েছে? ইসি। ইসি মানে কত? এই যে এই জায়গাটা কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে আমরা যোগ করলে পাচ্ছি কত দেখো? এ এক্স বাই বি এক্স ইজুকাল টু, তাহলে এখানে পাচ্ছি কত? 3/1। অনুপাত করলে কি হবে? অনুপাত করলে হবে এই যে দেখো এ এক্স ইস টু বি এক্স সমান সমান কত হচ্ছে? 3:1 হচ্ছে, 3:1 হচ্ছে। তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার। বোঝা গেল? হয়ে গেল অঙ্কগুলো শেষ।